আচ্ছা কি বলেছে এখানে? এখানে বলছে মিস্টার সৌমেন কয়াল, ঠিক আছে, আ সিটিজেন অফ ইন্ডিয়া লেফট ইন্ডিয়া অন May 2, 2024। সৌমেন কয়াল একজন ইন্ডিয়ান সিটিজেন যে কিনা ভারত ছেড়েছে, ঠিক আছে, May 2, 2024-এ, ঠিক আছে, ডিড নট রিটার্ন ব্যাক টু ইন্ডিয়া, তার ভারতে ফিরে আসার কোনো সম্ভাবনা নেই, ঠিক আছে, ডিড নট রিটার্ন ব্যাক টু ইন্ডিয়া টিল 51 March 2024। তাহলে আমি কি বলেছিলাম? লিভ আর কামটা সাজাতে, লিভ, ভারত ছেড়েছে কবে? 2/5/2024, মানে যেটা 24-25-এর মধ্যে পড়ছে, ঠিক আছে তো। সে আবার বলছে ডিড নট রিটার্ন ব্যাক, মানে ইন্ডিয়ায় আসার কোনো সম্ভাবনাই নেই 31 মার্চ 2025 অব্দি। তার মানে আমাকে জানতে হবে 24-25 আমাদের প্রিভিয়াস ইয়ার, ও প্রিভিয়াস ইয়ারে ভারতে কতদিন ছিল। তাহলে 24-25 মানে এপ্রিল মাসে কতদিন ছিল? এপ্রিল মাসে পুরো 30 দিনই ছিল ভারতে, আর মে মাসে 2 দিন ছিল, অর্থাৎ ও 32 দিন ছিল ভারতে 24-25 সাল। আর তো ছিল না ভারতে, কেন? ভারত ছেড়েছে মে মাসের 2 তারিখে, আর 31 মার্চের মধ্যে ভারতে আসার কোনো সম্ভাবনাই নেই, তাই ভারতে 32 দিন ছিল, তাই তো। তাহলে রুলটা কি বলেছিলাম? রুল তোদের মনে আছে নিশ্চয়ই, দেখ আগের দিন পড়িয়েছিলাম রুলটা, রুলটা দেখে নে। দেখ রুলটা কত নম্বর পেয়েছিল আমি বলে দিচ্ছি, পেজ নাম্বার। এই যে রুলটা বলেছিলাম হচ্ছে, পেজ নাম্বার হচ্ছে, কত নম্বর পেজ ছিল দেখে নে। এখানে আমাদের বইয়ের পেজ নাম্বার কত নম্বর হবে দেখেন, বলতে পারছি না। এখানে লেখা ছিল আইসি অর পিআইও, আইসি অর পিআইও ইন্ডিয়ান সিটিজেন বা পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন যদি ভারতবর্ষে 182 দিনের বেশি থাকে, ঠিক আছে, যদি ভারতবর্ষে 182 দিনের বেশি থাকে তখন তাকে বলা হবে রেসিডেন্ট। আর যদি 182 দিনের কম থাকে, ঠিক আছে, যদি 182 দিনের কম থাকে তখন তাকে রেসিডেন্ট বলা হবে না, বলেছিলাম যে তাকে রেসিডেন্ট বলা হবে না। যদি 182 দিনের কম থাকে তাহলে তাকে প্রিভিয়াস ইয়ারে 120 দিনের বেশি থাকতে হবে। প্রিভিয়াস ইয়ারে কত দিনের বেশি থাকতে হবে? 120 দিনের বেশি থাকতে হবে, ঠিক আছে। এবং লাস্ট 4 বছরে মোট 365 দিন থাকতে হবে, যদি থাকে তখন তাকে নট অর্ডিনারি রেসিডেন্ট, আর না থাকলে তাকে নন রেসিডেন্ট বলে। তাহলে আমাকে দেখতে হবে, সবার প্রথম দেখতে হবে প্রিভিয়াস ইয়ারে ভারতবর্ষে কতদিন ছিল, ঠিক আছে। প্রিভিয়াস ইয়ারে ভারতে 32 দিন ছিল, তাহলে লেখাটা লিখতে হবে, লেখাটা লিখ। কি বললাম বুঝতে পারলি তো? যদি কোনো ইন্ডিয়ান সিটিজেন প্রিভিয়াস ইয়ারে ভারতবর্ষে 182 দিনের বেশি থাকে তখন তাকে বলা হবে রেসিডেন্ট, আর 182 দিনের কম থাকলে দেখতে হবে প্রিভিয়াস ইয়ার কতদিন ছিল। যদি 120 দিনের বেশি থাকে তখন তাকে বলা হবে নট অর্ডিনারি রেসিডেন্ট, আর 120 দিনের কম থাকলে তখন তাকে নন রেসিডেন্ট বলা হবে। তা বোঝাই যাচ্ছে 32 দিন ছিল, নন রেসিডেন্ট অ্যান্সার হবে, ঠিক আছে তো। লিখ অ্যান্সারটা, লিখ অ্যান্সার লিখতে হবে এখানে, হ্যাঁ? 60 দিন ছিল না? না 60 দিন ছিল না, বাড়িতে পড়তে হবে তোকে, ওটা ইন্ডিয়ান সিটিজেন বলেছে, ঠিক আছে তো। লেখ মিস্টার এক্স, লেখ মিস্টার এক্স স্টেজ ইন ইন্ডিয়া, ঠিক আছে, ফর আ পিরিয়ড অফ 32 ডেজ। 32 ডেজ কি করে হলে, কত বোঝালাম তো? 32 ডেজ, ঠিক আছে তো। ডিউরিং দ্য প্রিভিয়াস ইয়ার, ডিউরিং দ্য প্রিভিয়াস ইয়ার 24-25, দাস হি স্যাটিসফাই, ঠিক আছে, নান অফ দ্য বেসিক কন্ডিশন, নান অফ দ্য বেসিক কন্ডিশন, ঠিক আছে, দাস হি স্যাটিসফাই নান অফ দ্য বেসিক কন্ডিশন
ঠিক আছে, নান অফ দ্য বেসিক কন্ডিশন, ফুল স্টপ। Therefore, he is non-resident in India. Therefore, he is non-resident in India. Therefore, he is non-resident in India for the assessment year 2025-26। ঠিক আছে, for the assessment year 2025-26। তাহলে কি লিখলাম? দাস he satisfy none of the basic condition, ঠিক আছে, therefore he is a non-resident in India for the assessment year 2025-26। ঠিক আছে, তো ফুল স্টপ দিয়ে লেখ। however আনসারটা এখানেই মোটামুটি শেষ। এবার দেখ, এখানে কোশ্চেনে আরো কিছু বলতে চেয়েছিল, কি বলেছে? বলছে হিজ টোটাল ইনকাম ডিউরিং দ্য প্রিভিয়াস ইয়ার 20 বা 25 16,55,300। হি হ্যাজ নো ইনকাম ফ্রম ফরেন সোর্স থেকে কোনো ইনকাম নেই। ডিটারমাইন হিজ রেসিডেন্সিয়াল স্ট্যাটাস উইথ প্রপার এক্সপ্লেনেশন ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার 25-26। প্রপার এক্সপ্লেন জানতে চেয়েছে, ঠিক আছে, তো লেখা এবার however he satisfy all the condition. However, he satisfy all the conditions of section, ঠিক আছে, 6 ব্র্যাকেটে লিখবি 1A। এই 6(1A) তে কি বলা আছে? ডিমড রেসিডেন্টের কথা বলা আছে, কালকে এটা পড়েছিলাম, ডিমড রেসিডেন্ট। ঠিক আছে, ডিমড রেসিডেন্টের কথা বলা আছে। কি কি? 1 নম্বর পয়েন্ট লিখবো, হি ইজ সিটিজেন অফ ইন্ডিয়া। লিখি হি ইজ সিটিজেন অফ ইন্ডিয়া। হি ইজ সিটিজেন অফ ইন্ডিয়া মানে এই ভদ্রলোক মিস্টার সৌমেন, কি ছিল? ঠিক আছে, মিস্টার সৌমেন কয়াল। ঠিক আছে, মিস্টার সৌমেন কয়াল ও তো ইন্ডিয়ান সিটিজেন, তাই না? মিস্টার সৌমেন কয়াল কি? মিস্টার সৌমেন কয়াল হচ্ছে একজন ইন্ডিয়ান সিটিজেন। একটা আমি এখানে এক্স লিখেছি না, এখানে লিখবি সৌমেন কয়াল লিখবি। এটা এক্স কেন হবে? সৌমেন কয়াল। না, কোশ্চেনে এক্স বলেন। হি ইজ সিটিজেন অফ ইন্ডিয়া, তারপর লিখবি হিজ টোটাল ইনকাম। লাইক হিজ টোটাল ইনকাম, যার টোটাল ইনকাম কত? 15 লাখ টাকার বেশি, 16,55,000 বলেছে, টোটাল ইনকাম 15 লাখ টাকার বেশি। হিজ টোটাল ইনকাম ডিউরিং দ্য প্রিভিয়াস ইয়ার, লাইক ডিউরিং দ্য প্রিভিয়াস ইয়ার, হিজ টোটাল ইনকাম ডিউরিং দ্য প্রিভিয়াস ইয়ার, ঠিক আছে, হিজ টোটাল ইনকাম ডিউরিং দ্য প্রিভিয়াস ইয়ার কত? 15 লাখ টাকার বেশি তো, 15 লাখ টাকার বেশি। তাহলে কিভাবে লিখবো? এক্সিটস রুপিস 15 lakhs, রুপিস 15 lakhs, 15L লিখে দিলাম, ঠিক আছে, 15 lakhs। তারপর লিখবো কি? 3 নম্বর কন্ডিশন লিখবো, হি ইজ নন রেসিডেন্ট ইন্ডিয়া। হি ইজ, লিখবো কি? হি ইজ নন রেসিডেন্ট in India. He is non-resident in India. In that previous year. In that previous year. ঠিক আছে, ওই প্রিভিয়াস ইয়ারে সে নন রেসিডেন্ট ছিল, নন রেসিডেন্ট ইন্ডিয়া ছিল। ঠিক আছে, কোশ্চেনে পেয়ে গেলি, কারণ 32 দিন ছিল নন রেসিডেন্ট। ঠিক আছে, আর একটা কি লিখবি? লেখ হি ইজ he is not liable to tax. He is not liable to tax. He is not liable to tax in any other country. In any other country. In any other country. ঠিক আছে, ফুল স্টপ। তাহলে এইটা কালকে এই নিয়মটা পড়িয়েছিলাম, ডিমড রেসিডেন্টের নিয়ম পড়িয়েছিলাম, ডিমড রেসিডেন্ট, ঠিক আছে, ডিমড রেসিডেন্ট ডিটেলসটা পড়িয়েছিলাম। তো তুই বইটা দেখেও নিতে পারিস, ডিমড রেসিডেন্ট কাকে বলে আগের দিন বুঝিয়েছিলাম। যে ডিমড রেসিডেন্ট কাকে বলে বলেছিলাম, ইন্ডিভিজুয়াল শ্যাল বি নট অর্ডিনারি রেসিডেন্ট যদি কিছু কন্ডিশন ফলো করে, 3টে কন্ডিশন বলেছিলাম, 3টে কন্ডিশন যদি ফলো করে তখন তাকে নট অর্ডিনারি রেসিডেন্ট বলা হবে।
কন্ডিশন গুলো কি কি? ইন্ডিভিজুয়ালকে ইন্ডিয়ান সিটিজেন হতে হবে, তার টোটাল ইনকাম 15 লাখ টাকার বেশি হতে হবে, আর সেই পার্সন অন্য কোনো দেশে ট্যাক্স দেয় না, তখন তাকে নট অর্ডিনারি রেসিডেন্ট বলে। তো এখানে কি লিখেছে? হি স্যাটিসফাই অল দ্য কন্ডিশন এই সেকশনে, ঠিক আছে তো? হি ইজ ইন্ডিয়ান সিটিজেন, ঠিক আছে, তার টোটাল ইনকাম 15 লাখ টাকার বেশি, কিন্তু সে নন রেসিডেন্ট ইন্ডিয়ার রেসিডেন্ট নয়, নন রেসিডেন্ট, ঠিক আছে? বাট এখানে কি বলছিল? নট অর্ডিনারি রেসিডেন্ট বলা হবে, হলো না এটা। আর হি ইজ নট লাইবেল টু ট্যাক্স ইন এনি আদার কান্ট্রি, অন্য কোনো দেশে ট্যাক্সে বাধ্য নয়, ঠিক আছে তো? লেখ, ফুল স্টপ দিয়ে লেখ, প্যারা চেঞ্জ করে লেখ। দেয়ার ফর মিস্টার সৌমেন কয়াল ইজ ডিমড রেসিডেন্ট ইন ইন্ডিয়া, লেখ মিস্টার, ফুল স্টপ দিয়ে লেখ, নিচে লেখ দেয়ার ফর মিস্টার সৌমেন কয়াল, ঠিক আছে, ইজ ডিমড রেসিডেন্ট ইন ইন্ডিয়া, ডিমড রেসিডেন্ট ইন ইন্ডিয়া, ঠিক আছে, ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার 25-26, ঠিক আছে তো? অ্যাজ পার সেকশন, কোন সেকশন অনুযায়ী ডিম রেসিডেন্ট সেটা লিখতে হবে, অ্যাজ পার সেকশন 6(1)(a), ঠিক আছে? এই ছিল তোর কোশ্চেনের অ্যান্সার। তো দেখে নিস, এই অঙ্কটা শেষ হয়ে গেল, পরের অঙ্কটা করবো। অঙ্কটা পর। Thanks. Forty-nine. তাহলে আগের বছর এই অঙ্কটা পরীক্ষায় দিয়েছিল, বুঝিস তো? 5 নম্বর এসেছিল এই অঙ্কটা। এই অঙ্কটা যে আগের ভাবে পরীক্ষায় এসেছিল না, তোকে বলছি টোটাল তো 5 মার্কস দিয়েছিল। তো প্রথম এইটুক করার জন্য এইটুক তো সোজা লাগলো না? কথা বলিস না, দেখ, জীবনে কথা বলার প্রচুর সময় পাবি তুই। এই দেখ, এইটুক করার জন্য সে কত পাবে? 1 থেকে 2 নম্বর দেবে এইটুক করার জন্য। এইটুক লিখতে হলে হবে না, তারপরে এইটা লিখতে বলেছিল, এইটা, এই যে এখানে কোশ্চেনে বলেছে প্রপার এক্সপ্লেন করতে বলেছিল, বুঝছিস? যে লাস্টে বলেছিল ডিটারমাইন হিজ রেসিডেন্সিয়াল স্ট্যাটাস, তুই বলে দিলি নন রেসিডেন্ট, বাহ, ওকে। তারপর বললো যে উইথ প্রপার এক্সপ্লেন করো ফর দ্য অ্যাসমেন্ট, যে তুই যে নন রেসিডেন্ট লিখলি এটা তো 11-এ করতে দেয়, কিন্তু তারপরের পার্টটা বলে প্রপার এক্সপ্লেন করো। এই যে এখানে অ্যামাউন্ট দিয়ে দিয়েছে ইন্ডিয়ান সিটিজেন বলে প্রপার এক্সপ্লেন করতে বলে, সেই এক্সপ্লেনটা তোকে করতে হবে, বুঝতে পারলি? তো এই অঙ্কটা তো এসেছিল আগের বছর 2024 সিসিএফ অনার্সে, ঠিক আছে তো? এবার দেখি জেনারেলে কেমন দিয়েছিল অঙ্কটা। জেনারেল তো জলের মতন অঙ্ক, তাই ওটা নিয়ে চাপ নেই। জেনারেল অঙ্কটা দেখছি, এই অঙ্কটা একটু পরে করবো, হ্যাঁ? এটা হচ্ছে ইনসিডেন্স অফ ট্যাক্সের অঙ্ক, এটা পরে করবো। ইনসিডেন্স ট্যাক্সের থিওরি পড়াইনি দেখো, ঠিক আছে তো? ইনসিডেন্স অফ ট্যাক্সের এই অঙ্কটা করি, 37 নম্বর অঙ্কটা করি, 37, ঠিক আছে? সামনে আমার 37টা করছি, দেখ। বলছে অমর অ্যান ইন্ডিয়ান সিটিজেন, আবার ইন্ডিয়ান সিটিজেন বলেছে। ইন্ডিয়ান সিটিজেনের গল্প মাথায় রাখতে হবে, ইন্ডিয়ান সিটিজেন সম্পর্কে কি বলেছিল?
ইন্ডিয়ান সিটিজেন কি বলেছিল, ঠিক আছে? তো একটু বইয়ের মধ্যে লিখে রাখি, 2 নম্বর ক্লাস হচ্ছে অমর হচ্ছে ইন্ডিয়ান সিটিজেন, লেফট ইন্ডিয়া, ও ভারত ছেড়েছে। ও ভারত ছেড়েছে কানাডা যাওয়ার জন্য। প্রথমবার ভারত ছেড়েছে 20 সেপ্টেম্বর 2022 সালে, টু জয়েন হিজ ডিউটি জয়েন করবে বলে, ঠিক আছে? তো তার আমি বলেছিলাম, এই রোল বলেছিলাম, ডিউরিং দ্য প্রিভিয়াস ইয়ার 24-25 হি কামস টু ইন্ডিয়া ভিজিট স্টে 168 days ছিল এসে। স্টেট রেসিডেন্সিয়াল স্ট্যাটাস অফ অমর ফর দ্য প্রিভিয়াস ইয়ার 24-25 দেখ। এ আমার কথাটা মন দিয়ে শোন, তোকে কাউন্টই করতে হবে না, ও তোকে বলেই দিই যে 24-25 ভারতে 168 দিন এসেছিল, রুলটা বলে, জাস্ট রুলটা লিখতে হবে, ঠিক আছে? তাহলে অ্যান্সারটা লিখবো তো, তোকে তো ক্যালকুলেট করতে হবে না, ক্যালকুলেটরটা করেই দিয়েছে, জাস্ট তোকে নোট করতে হবে, অ্যান্সার করতে হবে, অ্যান্সারটা লিখ। এটা তো ইয়ের অঙ্ক, নর্মাল অঙ্ক দিয়েছে, এটা হচ্ছে তো 2024 সিসিএফ এর অঙ্ক না, হ্যাঁ? এটা হচ্ছে জেনারেলের অঙ্ক, মানে আগের বছর যারা তোর সিবিসিএস এর পরীক্ষায় যারা সাপ্লি স্টুডেন্ট ছিল তাদের অঙ্ক, ঠিক আছে? এই অঙ্কটা লিখেই দাও, অঙ্কটা করে ফেলতে হবে। তো অঙ্কটা স্টার্ট কর। সিরিয়াস লিখতে হবে, একজন ইন্ডিয়ান সিটিজেন, ঠিক আছে, ভারতবর্ষে কতদিন ছিল? ভারতবর্ষে এসে 168 দিন ছিল, ঠিক আছে? তো তাহলে তার নিয়ম কানুনটা লিখতে হবে, একজন ইন্ডিয়ান সিটিজেন ভারতবর্ষে এসে 162 দিন ছিল। তা আমরা কি বলেছিলাম, ইন্ডিয়ান সিটিজেন যদি ভারতবর্ষে 182 দিনের বেশি থাকে প্রিভিয়াস ইয়ারে, তখন তাকে বলে রেসিডেন্ট। কিন্তু 182 দিনের কম থাকলে, ঠিক আছে, যদি 182 দিনের কম থাকে সেক্ষেত্রে কি নিয়ম ছিল? 182 দিনের কম থাকলে 120 দিনের বেশি থাকতে হবে, হ্যাঁ 120 দিনের বেশি আছে। 120 দিনের বেশি থাকলে তাকে দেখতে হবে 120 দিনের বেশি থাকতে হবে, এবং লাস্ট 4 বছরে টোটাল কতদিন থাকতে হবে? 365 দিনের বেশি দেখতে হবে, লাস্ট 4 বছর 365 দিনের বেশি আছে কিনা। ও লেফট ইন্ডিয়া ফর ফার্স্ট টাইম কানাডা যাচ্ছে 20-9-22-এ। তাহলে 20-9-22-এ যদি ভারত ছাড়ে, তার মানে 22-23-এ ভারতবর্ষে কতদিন ছিল, একটু কাউন্টিং কর, লিখে লিখে কর, কাউন্টিং কর। 37 নম্বর অঙ্কটা, 37 নম্বর অঙ্কটার প্রিভিয়াস ইয়ার কত আমাদের? প্রিভিয়াস ইয়ার 24-25, 24-25 কতদিন বলে দিয়েছিল বল? 24-25 168 দিন। ঠিক তার আগের 4 বছর, মানে 23-24, 22-23, 21-22 আর 20-21, ঠিক আছে? তাহলে 23-24 তো ভারতে ছিল না। ও ভারত ছেড়েছে কবে দেখ, ও ভারত ছেড়েছে কবে? ও ভারত ছেড়েছে 20-9-22, মানে 22-23-এ ভারত ছেড়েছে, 22-23-এ ভারত ছেড়েছে। তার মানে 22-23-এ কতদিন ছিল ভারতে? এখানে একদিনও ছিল না। মানে ও 20 সেপ্টেম্বর ছেড়েছে না, দেখ ডেটটা কত ছিল, 20 সেপ্টেম্বর। 20 সেপ্টেম্বর ছেড়েছে, মানে এপ্রিল মাসে ভারতে ছিল 30 দিন, মে মাসে ভারতে ছিল 31 দিন, জুন মাসে ভারতে ছিল 30 দিন, জুলাইতে 31 দিন, আগস্টে 31 দিন, আর সেপ্টেম্বর কত তারিখ ছেড়েছে? 20 তারিখ। 20 দিন ছিল ভারত। দেখ করে দেখ কত বেরোচ্ছে, 1 2 3 4 5, মানে হচ্ছে 150, 170, 71, 72, 73, 173 দিন ছিল, ঠিক আছে? আচ্ছা 21-22-এ কোথায় ছিল? ভারতেই ছিল, তোমার 365 দিন ছিল। 20-21-এ কোথায় ছিল? ভারতেই ছিল, কতদিন ছিল? 365 দিন ছিল। তার মানে লাস্ট 4 বছরে ও অবশ্যই 365 দিন বেশি ছিল, তাই তো? তাহলে কি বলেছিলাম, 120 দিনের বেশি থাকতে হবে, এবং লাস্ট 4 বছর যদি 365 দিনের বেশি থাকে, তখন তাকে নট অর্ডিনারি রেসিডেন্ট বলা হবে। যদি ও কত দিনের বেশি থাকতে হবে? যদি ওর টোটাল ইনকাম 15 লাখ টাকার বেশি, ঠিক আছে, 15 লাখ টাকার বেশি হয়। তাহলে এখানে ওর ইনকাম সম্পর্কে কোনো কথাই বলেনি। এখানে কি ওর ওর ইনকাম সম্পর্কে কিছু বলেছে? না, কিছু বলেনি। তাহলে তাহলে তোর কি লিখতে হবে এখানে, অ্যান্সারটা কি লিখবি এখানে? ইনকাম, তাহলে তোকে অ্যাজাম্পশন করে নিতে হবে ইনকাম 15 লাখ টাকার বেশি, তখন হবে নট অর্ডিনারি রেসিডেন্ট। তাহলে জিনিসটা বুঝতে পারলি তো? এই হচ্ছে অ্যান্সার। অ্যান্সার হবে কি, নট অর্ডিনারি রেসিডেন্ট, যদি 15 লাখ টাকার বেশি হয়। যদি 15 লাখ টাকার কম হয় তাহলে নন রেসিডেন্ট, ঠিক আছে? অ্যান্সার হবে কি এটা, নট অর্ডিনারি রেসিডেন্ট। বোঝা গেল কি বললাম? এটার অ্যান্সার লিখে রাখ, নট অর্ডিনারি রেসিডেন্ট। ক্যালকুলেশনটা করিয়ে দিলাম, ক্যালকুলেশন করিয়ে দিলাম। এটা হলো কি, নট অর্ডিনারি রেসিডেন্ট, নট অর্ডিনারি রেসিডেন্ট। এটা হলো নট অর্ডিনারি রেসিডেন্ট। বোঝা গেল তাহলে অঙ্কটা? 37 নম্বর অঙ্কের অ্যান্সার হবে নট অর্ডিনারি রেসিডেন্ট।
37 নম্বর অঙ্কটা হলো, এগুলো সব একটা করে করবো। এই যে 34 নম্বর অঙ্কটা, এবার 34 নম্বর অঙ্ক স্টার্ট কর। এবার 34 নম্বর অঙ্কটা স্টার্ট করবো, হ্যাঁ 34 নম্বর অঙ্কটা। তাহলে মেনলি আমি লিখে লিখে করালাম কোন অঙ্কটা, লিখে লিখে করালাম 35 নম্বর অঙ্কটা। এবার দেখ আমার মন চাইলো এখানে এই অঙ্কগুলো করাতে পারছি না, কোন অঙ্কটা 36 করাতে পারছি না এখন, কেন জানিস তো? 36-এর সঙ্গে রেসিডেন্সিয়াল স্ট্যাটাসের সঙ্গে ইন্সিডেন্স অফ ট্যাক্স জুড়ে দিয়েছে, এটা করাতে পারলাম। তাই ওইটা থিওরি না পড়ালে করাবো কি করে, ঠিক আছে তো? 37 নম্বর অঙ্কটা তো বলে দিলাম। এবার 38 নম্বর অঙ্কটার সঙ্গে আবার ইনসিডেন্স অফ ট্যাক্স জুড়ে দিয়েছে, করাতে পারছি না। তাহলে ইনসিডেন্স অফ ট্যাক্সের থিওরি না পড়লে করা যাবে না। তাহলে শুধু রেসিডেন্সিয়াল স্ট্যাটাসের অঙ্কগুলো করাই। যেমন ধর এখানে কোনটা রেসিডেন্সিয়াল স্ট্যাটাসের পুরোপুরি অঙ্ক আছে, যেমন এই 33 নম্বর অঙ্কটা তুই বলতে পারিস পুরোপুরি রেসিডেন্সিয়াল স্ট্যাটাসের অঙ্ক আছে, ঠিক আছে? তারপর এদিকে 32 নম্বর অঙ্কটা, এটাও পুরোপুরি রেসিডেন্সিয়াল স্ট্যাটাসের অঙ্ক নেই, ঠিক আছে তো? আমি আগে দেখে নিই কোন কোনগুলো পুরো রেসিডেন্সিয়াল স্ট্যাটাসের অঙ্ক। এখানে রেসিডেন্সিয়াল স্ট্যাটাস আর ইনসিডেন্স অফ ট্যাক্স মিক্স করে দিই। আগের দিন কি কি বলেছিল অঙ্কগুলো করাবো, সেই অঙ্কগুলো আমি একটু দেখছি, বের করে নিচ্ছি। এই যে এই অঙ্কটা করবো, 19 নম্বর অঙ্কটা লিখো। পিওর রেসিডেন্সিয়াল স্ট্যাটাসের অঙ্ক কি কি আছে, 19 নম্বর অঙ্কটা লিখতে এক জায়গায় মার্কিং করতে, 19 নম্বর অঙ্কটা করাবো। ঠিক আছে? 22, 19, 22, 23। আর 33, 34, 19, 22, 23, 19, 22, 23, 33, 34, পাঁচটা অঙ্ক। এই পাঁচটা অঙ্কই পিওর রেসিডেন্সিয়াল স্ট্যাটাসের অঙ্ক, ঠিক আছে? আর বাকি অঙ্কগুলোর সঙ্গে সব মিক্স করা আছে, কিছুটা রেসিডেন্সিয়াল স্ট্যাটাসের অঙ্ক, কিছুটা ইন্সিডেন্স অফ ট্যাক্সের অঙ্ক। সমস্যা হয়ে যাবে, ইন্সিডেন্স না জানলে তুই ওটা করবি কি করে? রেসিডেন্সিয়াল স্ট্যাটাস অব্দি করে ফেলতে পারবি, তাহলে পুরো অঙ্কটা শেষ করতে পারবি না, ঠিক আছে তো? তো যে অঙ্কগুলো বললাম করানো যাবে, কতটা বললাম 34-এরটা করানো যাবে, 34 অঙ্কটা কর। 34-এর অঙ্কটা করি এখন। এটা এসেছিল তোর 2023 জেনারেল, লেখ কলকাতা করে আরম্ভ কর, কোশ্চেনটা পর, পারবি করতে, কিছু নেই অঙ্কের মধ্যে। 23 জেনারেল। 23। 23 মানে সিবিসিএস। কি বলছে, রতন লেফট ইন্ডিয়া ফর দ্য ফার্স্ট টাইম অন ডিসেম্বর 31, 2020। ঠিক আছে, রতন ফার্স্ট বার ভারত ছেড়েছে 2020 সালে, 2021-এ। হি ভিজিট ইন্ডিয়া ডিউরিং দ্য প্রিভিয়াস ইয়ার 21-22, মানে ও 20-21-এ ভারত ছেড়েছে, আবার 21-22 ভারত চলে এসেছে। 21-22, 22-23, 23-24, 80 দিন, 75 দিন, 100 দিন। হি কেম টু ইন্ডিয়া জুলাই 2024 অ্যান্ড লেফট ইন্ডিয়া এত ডিটারমাইন রেসিডেন্ট স্ট্যাটাস অফ রতন অ্যাজমেন্ট ইয়ার 25-26। তাহলে চল 34 নম্বর অঙ্কটা লেখ, খাতা কল 34 নম্বর অঙ্কটা লেখ। আমাদের যেইভাবে অঙ্ক করতে হয় শিখেছি, প্রথমে প্রিভিয়াস ইয়ার লিখতে হয়, প্রিভিয়াস ইয়ার, তাই তো? তো প্রিভিয়াস ইয়ার কত আমাদের, 24-25। প্রিভিয়াস ইয়ার 24-25। তো দেখতে হবে 24-25 সালে রতন বাবু ভারতবর্ষে কতদিন ছিল, 24-25 সালে দেখে নে, দেখে নে। ও ভারতবর্ষে এসছে কবে, রতন বাবু ভারতবর্ষে এসে জুলাই মাসের 2 তারিখে এসছে, 24-25 সালে। তো জুলাই মাসের 2 তারিখ এসছে, আবার ভারত ছেড়েছে কবে, আগস্ট মাসে। তুই কাউন্ট কর, জুলাই মাসের 2 তারিখ এসে জুলাই মাসে কতদিন ছিল, 29 দিন।
29 দিন ধরবি কিন্তু 29 দিন। এখানে 31 থেকে 2 বাদ দিলে কত হয়? 29 না 30 দিন ধর। 30 দিন ধর। যেদিন তো এসেছিল যেদিন এসছে সেই দিনটাকে ধরবি। তাহলে শুধু 1 তারিখটাই তো বাদ যাবে। তাহলে পুরো কত দিন ছিল? 30 দিন ছিল। তার মানে জুলাই মাসে 30 দিন ছিল, কাউন্টিং কর। তাহলে জুলাই মাসে 30 দিন ছিল, ঠিক আছে? আচ্ছা, ও ভারত ছেড়েছে, কারোর মনে কোশ্চেন থাকলে করবি, দেখে নিবি কিন্তু কোনো কোশ্চেন। এই অঙ্ক পরীক্ষায় আসবে, অনার্স জেনারেল সবার আসবে, 5 নাম্বার ইজি, একদম পুরো বোনাস চ্যাপ্টার এটা, ঠিক আছে? তো জুলাই মাসে হয়ে গেল। এবার আগস্ট মাস ভারতে ছিল কতদিন? 30 দিন। 30 তারিখ ছিল, 30 দিন ছিল। তাহলে কত? 30 আর 30 60 দিন। তাহলে ভদ্রলোক 24-25 সালে ভারতে কতদিন ছিল? 60 দিন ছিল। তাহলে আমাদের নিয়ম কি? রতন কোন দেশের লোক ছিল আগে খুঁজে বার করা। রতন ভারতেরই লোক ছিল, ভারতেরই লোক ছিল। সে দুই দেশের লোক, আমার জেনে কি লাভ কোন দেশের লোক? আমার জানতে হবে প্রিভিয়াস ইয়ারে ভারতে কতদিন ছিল। প্রিভিয়াস ইয়ারে ভারতে যদি 182 দিনের বেশি থাকে তখন রেসিডেন্ট। ওই 60 দিন ছিল। না 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 182 দিনের বেশি ছিল না, তাহলে রেসিডেন্ট নয়। এবার রেসিডেন্ট নয় কিনা তাহলে আমাকে জানতে হবে কি, আমাদের যদি কি বলে যেন 182 না থাকলে তখন আর একটা কন্ডিশন ছিল কতদিন? 60 দিন। সবার জন্য 60 দিন অ্যাপ্লাই হবে, দুজনের জন্য অ্যাপ্লাই হবে না বলেছিলাম, মনে আছে? যেমন তোর ওই ইন্ডিয়ান সিটিজেন, পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন, এদের জন্য অ্যাপ্লাই হয় না, ঠিক আছে? তাহলে ও তো এর মধ্যে পড়েই না। ওকে এর মধ্যে পড়ে? রতন কোথাও লিখেছে ইন্ডিয়ান সিটিজেন বা পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন? না না, কিছু বলে না, এর মধ্যে পড়ে না। তাহলে ওর জন্য 60 দিন অ্যাপ্লাই হবে। এগুলো জেনে রাখতে হবে, ওর জন্য 60 দিন অ্যাপ্লাই হবে, ঠিক আছে? তাহলে 60 দিন অ্যাপ্লাই হবে, অর্থাৎ প্রিভিয়াস ইয়ারে 60 দিন থাকতে হবে এবং লাস্ট 4 বছরে মোট 300 বছরের বেশি থাকতে হবে। তাহলে লেখ লাস্ট 4 বছর কাউন্ট কর, লাস্ট 4 বছর। তাহলে এরকম ভাবে দাগ দিয়ে দিলাম, লাস্ট 4 বছর মানে কত বল? 23-24, 22-23, 21-22 আর 20-21। দেখ সব ডেট গুলো বলেছে তো। 23-24 কত বলেছে? কতদিন ছিল দেখ এসে ভারতে? 23-24 এসেছিল, কতদিন ছিল 23-24? দেখ খোঁজ, এখানে বলে দিয়েছে 100 দিন। লেখ এগুলো, দেখো এই অঙ্ক তো, এটা কি জেনারেল অঙ্ক না এটা? দেখ জেনারেল অঙ্ক না এটা? হ্যাঁ, এখানে সোজা দিয়েছে, এত সুন্দর দিয়েছে। দেখ কোনো কাউন্টিং করতে হচ্ছে না, ফট করে দিচ্ছি আমরা। 23-24 100 দিন। 22-23 কতদিন ছিল ভারত এসে? 75 দিন। তারপর 21-22 ভারত 80 দিন। আর 20-21 275। 20-21 দেখি তো, 20-21 কোথায় বলেছে? 20-21 কতদিন ছিল? 20-21 বলেনি, 20-21 বলেনি, কাউন্টিং 20-21। ও ভারত ছেড়েছে কবে? ডিসেম্বর মাসে 31 তারিখ। তাহলে ডিসেম্বর মাসে 31 তারিখ যদি ভারত ছাড়ে, তাহলে এপ্রিল মাসে ভারতে ছিল 30 দিন, মে মাস ভারতে ছিল 31 দিন, জুন মাস ভারতে ছিল 30 দিন, জুলাই মাস ভারতে ছিল 31 দিন, আগস্ট মাস ভারতে ছিল 31 দিন, সেপ্টেম্বর মাস ভারতে ছিল 30 দিন, অক্টোবর মাস ভারতে ছিল 31 দিন, নভেম্বর মাস ভারতে ছিল 30 দিন, ডিসেম্বর মাস পুরোটাই ভারতে ছিল 30 দিন। এবার কাউন্টিং কর। এবার করে করে দেখাতে হবে, পারলেও মুখে মুখে নেই, লিখে লিখে দেখাতে হবে। 1 2 3 4 5 6 7 8 9, মানে 270 তো হচ্ছেই। 71 72 73 74 75, 275 দিন। লাস্ট 4 বছরে কি 365 দিনের বেশি আছে? দেখ লাস্ট 4 বছরে, হ্যাঁ। তাহলে কি হচ্ছে? মোর দেন, মোর দেন লেখা না, টোটাল করে দে না তো, দরকার নেই। টোটাল করে কত হচ্ছে বল? লাস্ট 4 বছরে, লাস্ট 4 বছর টোটাল করে কত হচ্ছে? ক্যালকুলেটর আছে না নিশ্চয়ই? তুই তো বাচ্চা না, ক্যালকুলেটর এলাও আছে তোর জন্য। 530। 530, তাই তো? তার মানে তুই কি বলতে পারলি যে না, তাহলে তো ও তো রেসিডেন্ট, রেসিডেন্ট তো হয়ে গেল। বল রেসিডেন্ট হলো কি হলো না? রেসিডেন্ট তো, হ্যাঁ রেসিডেন্ট হয়ে গেছে, রেসিডেন্ট, ও রেসিডেন্ট কিন্তু রেসিডেন্ট হয়ে গেছে। এবার দেখতে হবে রেসিডেন্ট হলে তো হবে না, অর্ডিনারি কি নট অর্ডিনারি। তাহলে আমাদের নিয়ম কি, 10 বছরের মধ্যে যে কোনো 2 বছর পুরো ভারতে থাকতে হবে। তুই 20-21 বাদ দে, 20-21 আগে কোন দেশে ছিল? 20-21 আগে রতন কোন দেশে ছিল? ইন্ডিয়ান সিটিজেন তো ভারতেই ছিল। তার মানে 20-21 আগে মানে 19-20 ভারতে ছিল, 18-19 ভারতে ছিল। তাহলে তো ও অর্ডিনারি রেসিডেন্ট হবে, কনফার্ম, কনফার্ম অর্ডিনারি রেসিডেন্ট। এবার কারোর মনে ডাউট থাকলে স্যার কি করে কনফার্ম হলো? তুই ভাব না, তুই ভাব না, এখানে 4 বছর তো হয়ে গেল। তাহলে এটা তো, এখানে তো 4 বছর, মানে অ্যাকচুয়ালি আমাদের নিয়ম কি জানিস তো? 10 বছরের মধ্যে যে কোনো 2 বছর পুরো থাকতে হবে। 10 এর মধ্যে 4টে বাদ দিয়ে দে না। তাহলে রইল কত? 6 বছর। কিন্তু 6 বছর পুরো ভারতেই ছিল। 6 বছর পুরো ভারতেই ছিল, তাহলে 10 বছর 2 বছর পুরো মিলে গেল। আর লাস্ট 7 বছরের মধ্যে, লাস্ট 7 বছর, লাস্ট 7 বছরের মধ্যে এখানে কটা বছর? 4টে বছর হলো, আরো 3টে বছর থাকছিস। 3 বছরের মধ্যে তুই 730 দিন হবে কি হবে না? স্যার কনফার্ম হবে। তার মানে কি ও রেসিডেন্ট এবং অর্ডিনারি রেসিডেন্ট। অ্যান্সার বুঝতে পারলি? ও কি রেসিডেন্ট না অর্ডিনারি রেসিডেন্ট? কিছু নেই, এই চ্যাপ্টার খুব সোজা চ্যাপ্টার, খুব বোঝার ব্যাপার। এখানে কোনো অ্যামাউন্ট টাকা পয়সার খেলা হবে না, এখানে দিনের খেলা, এখানে দিনের খেলা।
সেটা বুঝতে পেরেছিস নাকি? মনে পড়ছে নাকি? মনে পড়ছে না? মনে পড়ছে তো? আচ্ছা। না আগে করেছিস সেইজন্য বললাম। ট্যাক্স না, আমি তোকে প্রত্যেককে বলছি ট্যাক্স কিন্তু মুখস্থ করার জায়গা নেই কিন্তু ট্যাক্স বোঝার ব্যাপার। তুই ট্যাক্স বুঝতে পারলে ইজি, খুব ইজি ট্যাক্স এর মধ্যে ইজি কিছু নেই। বোঝার ব্যাপার। যতবার বুঝতে অসুবিধা জিজ্ঞাসা করবি বোঝাতে পারবো। কিন্তু বুঝবি ব্যাপারগুলো। তাহলে অ্যান্সারটা কি হলো? আচ্ছা অ্যান্সার কি আমি লিখতে হবে শিখিয়েছিলাম মনে আছে কালকে? কালকে একটা নোট লিখেছিলাম মনে পড়ে? মনে পড়ে কালকে নোটটা কি লিখেছিলাম? চেষ্টা করে দেখে নে কি লিখতে হবে। নিজের ভাষায় তুই লিখতে পারবি। একদম নিজের ভাষায় লিখতে পারিস। কালকে আমি লিখিয়ে দিয়েছিলাম। আমার মনে হয়েছিল ওটা কালকেই করালাম না ওটা? এই তো। এই কালকে লিখেছিলাম। দেখ কালকে লিখেছিলাম। কি লিখেছিলাম? জাস্ট একটু দেখে নে কি লিখেছিলাম। এই যে এরমভাবে লিখলেই হবে, তোর কোনো সমস্যা নেই। এই যে কি লিখেছিলাম আমার হেডিং দিয়ে বেসিক কন্ডিশন কি লিখেছিলাম দেখ। যেমন কালকে ছিল যে নাম, যার নাম এখানে কি প্রবীরের জায়গায় এখানে লিখবি রতন। কি লিখবি? রতন কি ছিল? ইন্ডিয়ান সিটিজেন না ফরেন সিটিজেন? ইন্ডিয়ান। ইন্ডিয়ান সিটিজেন ছিল। হি স্টে কিন্তু নিজের ভাষায় লিখতে পারি। আমার কথা লিখতে তুই নিজের ভাষায় লিখতে পারিস। হি স্টে ইন ইন্ডিয়া ইন দ্য প্রিভিয়াস ইয়ার 24-25 এ লেস দ্যান 182 ডেজ হ্যাঁ কি না? বাট মোর দ্যান 60 ডেজ। ব্যাকেটে কত লিখবো বল? কত ছিল? 60 ডেজ। আচ্ছা ব্যাকেটে 60 ডেজ and total 365 days and total 365 days in last 4 PPY. So he is a resident in India. একদম পুরো সেম এইভাবে লিখ। আর কিছু লেখা মানে একই লেখা লিখবি, প্রতিটা অঙ্কে একই লেখা। ইন্ডিয়ান সিটিজেন বলেন তাহলে তো হ্যাঁ বল। কোশ্চেনে যদি লেফট ইন্ডিয়া তো বলে দিই। হ্যাঁ লেফট ইন্ডিয়া বলে লেফট ইন্ডিয়া বলেছে। তাহলে ধরে নি আচ্ছা অ্যাডিশনাল। আচ্ছা তাহলে তুই একটা কোশ্চেন ভালো করলি স্যার, এখানে তো ইন্ডিয়ান সিটিজেন বলেনি, তাহলে লিখবি মিস্টার রতন লিখবি। ইন্ডিয়ান সিটিজেন লেখার দরকার নেই, ঠিক আছে তো? ইন্ডিয়ান সিটিজেন লেখার দরকার নেই। ইন্ডিয়ান সিটিজেন ওটা নিয়মটা চেঞ্জ হয়ে যাবে একটু। ইন্ডিয়ান লেখার দরকার নেই। অ্যাডিশনাল কন্ডিশন লিখবি কি? সে দুটো কন্ডিশনই ফুলফিল করে। লিখবি কি? হি বল হি স্যাটিসফাই বোথ দ্য অ্যাডিশনাল কন্ডিশন। He satisfy both the additional condition. So he is a resident and non but so he is a resident and ordinary resident. ঠিক আছে তো? লিখেছিলাম যে কোথায় লিখেছিলাম একটা ডবল লাইন লিখেছিলাম না এটা? যাই হোক ওটা অন্য কোনো অঙ্কে মুখে বলে দিয়েছিলাম হয়তো মুখে বলে দিয়েছিলাম। তাহলে কি বললাম বুঝতে পারলি তো? তাহলে এই অঙ্কটা কিন্তু কভার হয়ে গেল। এর অ্যান্সারটা কি হলো? এই কোশ্চেনটার অ্যান্সার কত হলো? কি হলো বল? এটা রেসিডেন্ট অ্যান্ড অর্ডিনারি রেসিডেন্ট ইন ইন্ডিয়া। তো পরীক্ষায় কিন্তু লিখে দেখাতে হবে, লিখতে হবে। এটা রাফ করতে হবে, রাফ করে তারপর লিখতে হবে। ঠিক আছে? পারবি তো লিখতে? এই জন্য বলেছিলাম তোরা প্রতিদিন যে হোমওয়ার্ক গুলো যেগুলো দিচ্ছি করে আমাকে দেখাবি, লেখাগুলো লিখে দেখাবি, ঠিক আছে তো? রাফ তার পাশাপাশি লেখা। রেসিডেন্ট অ্যান্ড অর্ডিনারি রেসিডেন্ট ইন ইন্ডিয়া। প্রতিটা অঙ্ক লেখা তো সম্ভব নয়, একই লেখা তো হবে। প্রতি অঙ্ক লিখে তো লাভ নেই, লিখলে সময় নষ্ট হবে, বুঝছ তো? একটা দুটো অঙ্ক লিখে দেওয়া, যেমন আগে একটা অঙ্ক লিখিয়ে দিলাম, ঠিক আছে কেমন লিখতে হবে। এই অঙ্কটাও মোটামুটি লেখার দরকার নেই, কি লিখতে হবে লেখাটা বলে দিলাম, ওই লেখাটা তুই লিখে দিবি। বুঝতে পারলি কি বললাম? লেখাটা লিখে দিবি, বুঝতে পারলি কি বললাম? তাহলে বুঝতে পেরেছিস নাকি? লেখাগুলো প্র্যাকটিস করবি, আগের দিন করতে আসিনি, লিখেছে, ঠিক আছে তো? তো আমি লিখিয়ে দিয়েছিলাম। তাহলে কোন অঙ্কটা হলো বল এখানে? 34 নম্বর অঙ্কটা করলাম। আচ্ছা আর কত নম্বর করাবো বললাম বল? 33 করাবো বললাম। 19, 22, 23 না এক মিনিট, না 33 করানো যাবে না। তো 33 ইন্সিডেন্স অফ ট্যাক্সের অঙ্ক দিয়েছে। আমি বলেছিলাম বাট 33 এখন করানো যাচ্ছে না। দেখছি। তাহলে 23 23 23 তাই তো? আচ্ছা দাঁড়া, এক মিনিট 23 ফটো তুলে নিই আমি। এরপরে আমি ইয়ে পড়িয়েছি, থিওরি পড়িয়েছি না, ইন্সিডেন্স অফ ট্যাক্স থিওরিটা পড়িয়েছি। ওটার জন্য সমস্যা হচ্ছে। 23 ছাড়া 22 19 এবার
23, 22 আর কি 19. শুক্রবার শুক্রবার শুরু করে নেই আবার। এইটিনটা তো করা যাবে। হ্যাঁ, আগের দিন দিয়েছিলাম। সবই এই চ্যাপ্টারটা কি বলতো থিওরি পড়ার পর না ওই তাহলে একসঙ্গে অনেকগুলো অঙ্ক করা যায়। থাকবে মাসে থাকবে এই মাসে না, এই সেমিস্টারে। এই সেমিস্টার এই সপ্তাহ এই আচ্ছা শোন, হুম। 10 দিন করাবে কর সেমিস্টার একদিন করাবে আরে স্যারের বাড়িতে বাসা আচ্ছা আসছে বাদ দে, ছেড়ে দে না, থাকছে। আচ্ছা দেখ কোন অঙ্কটা, এই দেখ এই অঙ্কটা 23 অঙ্কটা দেখ তো, এই দেখ 23 অঙ্কটা করা আছে 23, ঠিক তো? কিন্তু মার্কিং করে রেখেছ কোন কোন অঙ্কগুলো হচ্ছে, আমি বইয়ের মধ্যে লিখে নেবো। 23, ঠিক আছে? আচ্ছা শোন না, রাহুল লেফট ইন্ডিয়া ফর দ্য ফার্স্ট টাইম অন 31 ডিসেম্বর 2020, ঠিক আছে? রাহুল ভারত ছেড়েছে কবে? 2020 সালে, ঠিক আছে তো? তাহলে এখানে লিখলাম লিভ, ভারত ছেড়েছে কবে? 31শে ডিসেম্বর 2020, মানে 31/12/20 সালে। He visited India during the previous year 21, 22, 22, 23, 23, 24, ঠিক আছে? ভারতবর্ষে আবার চলে এসেছে 80 দিন, 75 দিন, 100 দিন। He came to India, ঠিক আছে? He came to India 2nd July 2024 and left India. নে কোশ্চেনটা বুঝিস তো? রাহুল ভারত আগেরটার মতন সেম। হ্যাঁ ওই তো একই তো রিপিট করে কোশ্চেন। রাহুল ভারত ছেড়েছে 31শে ডিসেম্বর, শুধু ভারত ছেড়ে চলে গেছে, ঠিক আছে? আবার ভারতে মাঝে ঘুরতে এসছে 21-22 এসছে। ও 20-তে গেছে, 21-22 এসছে, 80 দিন ছিল। 22-23 75 দিন ছিল, ঠিক আছে? 23-24 100 দিন ছিল। হি কেম টু ইন্ডিয়া, ঠিক আছে? সে আবার ভারতে এসছে, পার্মানেন্টলি চলে এসছে। দেখ 2nd জুলাই চলে এসছে 2024 সালে, আবার ভারত ছেড়ে দিয়ে 30 আগস্ট 24-এ, ঠিক আছে? ডিটারমাইন হিজ রেসিডেন্সিয়াল স্ট্যাটাস। তাহলে তুই কি করবি? তোকে খুঁজতে হবে কি বলতো অঙ্কটা করার সময়, প্রিভিয়াস ইয়ার 23-24, 23-24 ভারতে কতদিন ছিল দেখ। দেখ 23-24 ভারতে কতদিন ছিল? ও জুলাই মাসে ভারতে এসছে, জুলাই মাসে ভারতে এসছে 2 তারিখে। তাহলে কতদিন হলো? 25 হবে। আচ্ছা আমি 23-24 লিখেছি না? হ্যাঁ। জুলাই মাসে ভারতে এসছে কত তারিখ? 2 তারিখে এসছে। তাহলে জুলাই মাসে কতদিন ছিল? 30 দিন ছিল। আগস্ট মাসে 31 দিন ছিল। 31 দিন তো হবে না, 30 দিন হবে। তো সেম অঙ্কই তো লাগছে এটা। হ্যাঁ ছাড় দি। সেম অঙ্ক, এই কিছুক্ষণ আগে যে অঙ্কটা করালাম ওটা কোন অঙ্কটা, কোন ইয়ারে এসেছিল অঙ্কটা? ও 23 জেনারেল, আবার দেখ 21 জেনারেল, মানে দেখ কিভাবে রিপিট হয়েছে। টোটাল 530 সালে আগে এটা হচ্ছিল। ঠিক আছে তো? আচ্ছা হয়ে গেল, 24-25 হয়ে গেল। এইবার 60 দিন, তাহলে আমাকে লাস্ট 4 বছর দেখতে হবে। 23-24, 22-23, ঠিক আছে? 21-22 আর 20-21। তাহলে 23-24 ভারতে কতদিন ছিল? 80 দিন নাকি? 1, 2, 3, 23-24 100 দিন ছিল। 23-24 100 দিন ছিল। তারপর 22-23 75 দিন আর 21-22 80 দিন। 20-21 ভারতে কতদিন ছিল? তাহলে ও ভারত ছেড়েছে কবে? ওই 20-21 ছেড়েছে। দেখ 20-21 ছেড়েছে, ডিসেম্বর মাসে ছেড়েছে। তাহলে কাউন্টিং করো, ওই একই হবে। তোর এপ্রিল মাসে 30 দিন, মে মাসে 31 দিন, জুন মাসে 30 দিন, জুলাই মাসে 31 দিন, আগস্ট মাসে 31 দিন, সেপ্টেম্বর মাসে 30 দিন, অক্টোবর মাসে 31, নভেম্বর মাসে 30 আর ডিসেম্বর মাসে 31। কাউন্টিং কর। 275 ওই একই ছিল, একই হয়েছে। 275 দিন।
তাহলে তুই বুঝে গেলি, তাহলে এই অ্যান্সারটা কি হবে বুঝতে পারছিস তো? বল। Resident and non-resident. রেসিডেন্ট, চাও আগেই বলে দিল রেসিডেন্ট নট রেসিডেন্ট। এখানে প্রিভিয়াস ইয়ারে 182 দিনের বেশি নেই। কতদিন আছে? 60 দিন আছে। এবং লাস্ট 4 বছরে 365 বেশি আছে, তাই ওটাকে বলবো রেসিডেন্ট। ঠিক আছে, এবার অর্ডিনারি রেসিডেন্ট হতে গেলে 10 বছরের মধ্যে যে কোনো 2 বছর পুরো থাকতে হবে। ও তো ভারতের রেসিডেন্ট, তো ভারতের লোক, তার মানে অর্ডিনারি রেসিডেন্ট। তাহলে একই অঙ্ক বলে আমি এখানে দুবার মানে অ্যানালাইসিস করলাম। এর অ্যান্সারটা কি হবে? রেসিডেন্ট অ্যান্ড অর্ডিনারি রেসিডেন্ট। কি লিখলাম? রেসিডেন্ট অ্যান্ড অর্ডিনারি রেসিডেন্ট। তাহলে এই অঙ্কটা হলো 23। এবার এই অঙ্কটা করবো। এই অঙ্কটা দেখ, 22 জেনারেল দেখ, এটা তো আগের অঙ্ক আসে না। দেখ এই অঙ্কটা দেখ, পারবো 22-এর অঙ্কটা দেখ। কি বলছে? সঞ্জীব অ্যান ইন্ডিয়ান সিটিজেন লেফট ইন্ডিয়া, ভারত ছেড়েছে অন অ্যাপয়েন্টমেন্ট বাই গভর্নমেন্ট অফ অস্ট্রেলিয়া। ঠিক আছে তো? তাহলে ভারত কেন ছেড়েছে? জবের জন্যই ছেড়েছে, এমপ্লয়মেন্ট পারপাসে ভারত ছেড়েছে। ঠিক আছে তো? ফর দ্য ফার্স্ট টাইম অন 20 সেপ্টেম্বর 2023 অ্যান্ড জয়েন হিজ ডিউটি। তার মানে ও কর্মসূত্রে ভারতের বাইরে গেলে, চাকরির সূত্রে। চাকরি করতে ভারতের বাইরে গেলে 60 দিন অ্যাপ্লাই হয় না, বলেছিলাম 60 দিন অ্যাপ্লাই হবে না। ঠিক আছে তো? চাকরি করতে ভারতের বাইরে গেলে 60 দিন অ্যাপ্লাই হবে না। বলছি ডিউরিং দ্য প্রিভিয়াস ইয়ার 24-25 হি কেম টু ইন্ডিয়া, সে ভারতে ভিজিট করতে এসছে এবং ভারতে 172 দিন থেকে চলে গেছে। অর্থাৎ প্রিভিয়াস ইয়ারে ভারতে 172 দিন ছিল। ঠিক আছে, ওর রেসিডেন্সিয়াল স্ট্যাটাসটা বের কর, লিখ অ্যান্সার লিখ। আর কিছু কাউন্টিং করতে হবে, জাস্ট অ্যান্সারটা লিখ, জাস্ট অ্যান্সারটা লিখ। 22 নম্বর কোশ্চেন অ্যান্সারটা লিখ। কিছু কাউন্টিং করবি, আর কি কি কাউন্টিং করবি এখানে? কাউন্টিং তো করেই দিন প্রায়, লিখ। হ্যাঁ, বল কি লেখা হবে? কালকে লিখিয়েছিলাম, কালকে এটা লিখিয়েছিলাম, আর লিখিয়েছিলাম বা বইতে বলে দিয়েছিলাম। এখানে কি হবে তুই গল্পটা বুঝে নে, তারপর তুই লিখবি। এখানে লোকটা কে? লোকটার নাম কি? সঞ্জীব। আচ্ছা, সঞ্জীব কোন দেশের সিটিজেন? Indian. ইন্ডিয়ান সিটিজেন। ও ইন্ডিয়ান সিটিজেন ভারতের বাইরে গেছে, কেন বাইরে গেছে? চাকরির উদ্দেশ্যে। চাকরির উদ্দেশ্যে ভারতের বাইরে গেলে ওই 120 মাথা থেকে বের করে দে। চাকরির উদ্দেশ্যে ভারতের বাইরে গেলে সেক্ষেত্রে কিন্তু 60 দিন অ্যাপ্লাই হয় না, আতিগত। রেসিডেন্ট কাকে বলে? 182 বেশি থাকলে রেসিডেন্ট, আর কোনো রুল নেই। চাকরির উদ্দেশ্যে ভারতের বাইরে গেলে তোমার একটাই কন্ডিশন, 182। তাহলে এখানেও কতদিন ভারতে ভারতে ছিল বল প্রিভিয়াস ইয়ারে? 75 দিন। তাহলে বল ওকে রেসিডেন্ট বলবো নন রেসিডেন্ট বলবো? নন রেসিডেন্ট। কারণ কারণ কি এখানে ওই সেকেন্ড কন্ডিশন তুই আসছিসই না। কেন সেকেন্ড কন্ডিশন আসলাম না? চাকরি করতে ভারতের বাইরে গেছে, লিখে নে। আমি বলছি লিখে নে, আমি লিখছি না, আমি বলছি লিখে নে, অ্যান্সারটা লিখে নে। সিন্স সঞ্জীব হ্যাজ লেফট ইন্ডিয়া। তাহলে ভাব, এই 2 লাইন লিখলেই 5 দিয়ে দেবে, 2 লাইন লিখলেই 5। কোশ্চেন পড়ে না তোকে বুঝতে হবে কন্ডিশন। সিন্স সঞ্জীব হ্যাজ লেফট ইন্ডিয়া, সঞ্জীব হ্যাজ লেফট ইন্ডিয়া ফর এমপ্লয়মেন্ট পারপাস। ফর এমপ্লয়মেন্ট পারপাস লিখিস তো? ফর এমপ্লয়মেন্ট পারপাস লিখিস তো? ফর এমপ্লয়মেন্ট পারপাস লিখেছিস? কমা দিয়ে লিখ সেকেন্ড বেসিক কন্ডিশন। ধারা ছিল, জানিস তো সেকেন্ড বেসিক কন্ডিশনটা ধারা ছিল। সেকেন্ড বেসিক কন্ডিশন ধারা আগের দিন বলছিলাম, আন্ডার সেকশন 6 সাবসেকশন 1 ক্লজ সি। আমি আর ধারাটা লিখলাম না, আমি লিখলাম ধারা না লিখে লিখলাম সেকেন্ড বেসিক কন্ডিশন। লিখ সেকেন্ড বেসিক কন্ডিশন শ্যাল নট বি অ্যাপ্লিকেবল। শ্যাল নট বি অ্যাপ্লিকেবল, এখানে সেকেন্ড কন্ডিশনটা অ্যাপ্লিকেবল হলো না। এই যে তুই লেখাগুলো লিখছিস, লেখার সঙ্গে মানে বুঝবি কেন লিখছিস। এখানে সেকেন্ড কন্ডিশন কেন অ্যাপ্লিকেবল হলো না, এবার লিখবো কেন অ্যাপ্লিকেবল হলো না। সেকেন্ড বেসিক কন্ডিশন শ্যাল নট বি অ্যাপ্লিকেবল অন সাচ এসএসসি, অন সাচ এসএসসি। ঠিক আছে, অন সাচ এসএসসি, এই এসএসসির ওপর সেকেন্ড বেসিক কন্ডিশন অ্যাপ্লিকেবল হলো না। ফুল স্টপ দিয়ে দে, ফুল স্টপ দিয়ে দে। হি উইল বি অন সাচ এসএসসি। ঠিক আছে, অন সাচ এসএসসি লিখিস, ফুল স্টপ লেখ। He will be treated as resident in India. He will be treated as resident in India.
ঠিক আছে, হি উইল বি ট্রিটেড অ্যাজ রেসিডেন্ট ইন ইন্ডিয়া, হি উইল বি ট্রিটেড অ্যাজ রেসিডেন্ট ইন ইন্ডিয়া if and only if and only if and only he resided in India, he resided in India, he resided in India for at least 182 days, for at least 182 days, for at least 182 days, listen, for at least 182 days, লিখলি ডিউরিং দ্য প্রিভিয়াস ইয়ার, ডিউরিং দ্য প্রিভিয়াস ইয়ার। লাইনের মানে বুঝে গেছিস কি? দেখ লাইনের মানে কি বুঝতে পেরেছিস তোরা? তোরা দেখে নিস কিন্তু। ডিউরিং দ্য প্রিভিয়াস ইয়ার ফুল স্টপ, হেন্স হি ইজ আ নন রেসিডেন্ট ইন ইন্ডিয়া, ব্যাস শেষ। লাইন লেখা হলে 5 নাম্বার পেয়ে গেলি, এইটুকুই 5 নাম্বার পেয়ে গেলি। লেখাটা যদি ঠিকঠাক লিখতে না পারিস তাহলে নাম্বার কমিয়ে দেবে, নাম্বার দেবে না, কিন্তু লেখা ঠিকঠাক লিখতে হবে কিন্তু। হলো, লেখা কমপ্লিট করতে পারলি? লেখা কমপ্লিট হলো, বুঝতে পারলি লেখাগুলো? জাস্ট এই চ্যাপ্টারটা সত্যি বলতে সোজা, নিয়ম পড়ে রাখতে হবে, সে নিয়মটা টু দা পয়েন্ট জানতে হবে, আর কিছু নেই অঙ্কে। আচ্ছা বল 22 নম্বর, আর কিছু ছিল অঙ্ক নাই? কত ছিল এবার? 18টা করে দিই আগে, তারপর 19 করবো। হ্যাঁ 18টা, চ 18 কোশ্চেনটা পর, কোশ্চেনটা পর তারপর করাচ্ছি। দেখ কি বলেছে, মিস্টার এক্স কেম ইন ইন্ডিয়া, বলছে মিস্টার এক্স কেম ইন ইন্ডিয়া ফর দ্য ফার্স্ট টাইম, যেমন মিস্টার এক্স ফরেনার, ভারতে প্রথমবার এসছে 16 এপ্রিল 2024-এ, and left India December 31st, sorry, December 13, 24. During his stay in India, he was in Delhi up to 30th June 2024 and thereafter in Mumbai. Determine his residential status for the assessment year 25-26। জানিস এই যে এই লাইনটা দিয়েছে না, এই যে লাইনটা যে কোশ্চেন সেট করেছে, যে কোশ্চেন করেছে খুব বুদ্ধিমান, আর যে কোশ্চেন সেট করেছে ও স্টুডেন্টকে বোকা বানানো করেছে। এই লাইনটা দিয়ে স্টুডেন্টকে বোকা বানানোর চেষ্টা করেছে। এই যে লাইনটা লিখেছে না, এই লাইনটা লিখে স্টুডেন্টকে বোকা বানানোর চেষ্টা করেছে। বলছে জাস্ট টেস্ট করলো, কালকে নোট পড়ানোর সময়, থিওরি পড়ানোর সময় নোটটা লেখানো ছিল, ও টেস্ট করে দেখলো স্টুডেন্টের আদৌ নলেজ আছে তো, এই লাইনটা ইচ্ছা করে লিখলাম। দেখ বিদেশ থেকে ভারতবর্ষে যদি কেউ আসে, ও ভারতের কোন জায়গায় আছে, ও দেরাদুনে আছে না গোয়াতে আছে, ঠিক আছে, ও বোম্বেতে আছে নাকি মহারাষ্ট্রে আছে, কোথায় জানার দরকার নেই, যে কোনো জায়গায় থাকতে পারে ভারতে। ও এখানে কি বলেছে দেখ, ওই মিস্টার এক্স একজন ফরেনার ভারতে এসছে, এবার ভারতে আসলে তো নিশ্চয়ই একটা জায়গায় থাকবে না, ও তো বিভিন্ন জায়গায় ঘুরতে পারে, বিভিন্ন জায়গায় কাজ করতে বা এমনি ঘুরতে পারে। তো বলছে ও ভারতে এসছে, তারপর বলছে ভারতে এসে ও ও কি করেছে, ও দিল্লিতে ছিল এতদিন, তারপর ওখান থেকে মুম্বাই চলে গেছে, বেকার কথা দিয়েছে, এর কোনো মানে নেই, অর্থাৎ এই লাইনের কোনো মানে নেই। আমি কালকে নোট লিখেছিল, নোটে লেখানো ছিল ওটা, মানে নোট যে বইতে দিয়েছি বইয়ের মধ্যে কথাটা লেখা ছিল, তো এই কথাটা বেকার কথা দিয়েছে, এটা ঘাবড়ানোর জন্য দিয়েছে, ঠিক আছে? তো আমি আগের দিন বলেছিলাম ভারতে এসে কোথায় ছিল, যে জেনে লাভ কি, ভারতে ছিল, মোট কথা ভারতের মাটিতে আছে কিনা এটা গুরুত্বপূর্ণ। দিল্লি তো ভারতের মাটির মধ্যে পড়ে, বোম্বে তো ভারতের মাটির মধ্যেই পড়ে, তাহলে মেনলি হচ্ছে ও ভারতে এসছে কবে, 16 এপ্রিল 24-এ, ভারত ছেড়েছে ডিসেম্বরে। তার মানে দেখ, তার মানে আমাকে দেখতে হবে 24-25-এ ভদ্রলোক কতদিন ভারতে ছিল, মিস্টার এক্স। তাহলে ভারতে এসছে কবে বল, 16 এপ্রিল, তাহলে ভারতে তোর 15 থেকে 30 তারিখ, মানে কতদিন হচ্ছে বল, 15 দিন, 15 দিনই ভারতে ছিল। এপ্রিল মাসে 15 দিন ছিল, মে মাসে, হ্যাঁ বল 30, 14, 16 থেকে 30, 15 দিন হয়, ঠিক আছে। মে মাসে 31 দিন, জুন মাসে 30 দিন, ঠিক আছে। তাই হলো, হ্যাঁ, জুলাই মাসে 31 দিন, আগস্ট মাসে 31 দিন, সেপ্টেম্বরে 30 দিন, অক্টোবরে 31 দিন, নভেম্বরে 30 দিন, ডিসেম্বরে 13 দিন, ব্যাস 24-25 কাউন্ট কর। 1, 2, 3, 4, 5, 6, 7, 210, 210 আর 13, 223, 223 আর 15, 248, তাই তো, 23 আর 15, 38 হলো, 38, 39, 40, 41, 42, তাই হচ্ছে 42 আর 43 লিখতো, 242-ই হচ্ছে, ঠিক আছে। তাহলে তোর জানার দরকার কি, প্রিভিয়াস ইয়ারে কতদিন ছিল, কতদিন ছিল 200 রেসিডেন্ট,
রেসিডেন্ট হ্যাঁ কি না, রেসিডেন্ট হ্যাঁ কি না, 182 রেসিডেন্ট। এইবার জানতে হবে অর্ডিনারি নাকি নট অর্ডিনারি, বলতে পারবি? নট অর্ডিনারি। কেন নট অর্ডিনারি? ও তো ফরেনার, ও তো 24-25 তো ভারতে এসছে, তার আগে তো ভারতে আসেনি, তাহলে তো কনফার্ম ও ভারতে তো ছিল না, তাহলে তো অর্ডিনারি হবে, মানে সরি, তাহলে তো নট অর্ডিনারি হবে। তাহলে কি লিখবো, অ্যান্সার কি লিখবো? হি ইজ আ রেসিডেন্ট অ্যান্ড নট অর্ডিনারি রেসিডেন্ট। অ্যান্সার হবে কি? হি ইজ আ রেসিডেন্ট বাট নট অর্ডিনারি রেসিডেন্ট। আচ্ছা, লেখা কি লিখতে হবে, লেখা শিখিয়েছি, মনে থাকবে তো? লিখতে পারবি তো লেখাগুলো? লেখাগুলো লিখতে পারবি তো? লেখা লিখতে না পারলে বলিস। দেখ, লেখা এমন কিছু নেই, লেখার জন্য ইংলিশ এমন কিছু হ্যাবক জানতে হয় না, ঠিক আছে তো? লিখিয়ে দিয়েছি, রেসিডেন্ট বাট নট অর্ডিনারি রেসিডেন্ট ইন ইন্ডিয়া। তাহলে হয়ে গেল অঙ্কটা। বল, বুঝতে পারলি তো? 18 নম্বর অঙ্কটা করিয়ে দিলাম। এবার 19 নম্বর অঙ্কটা কোথায় এসেছিল দেখতো? 2019 অনার্স। আবার 19 নম্বর অঙ্কটা কর, আমি পড়ছি। কি বলেছে? মিস্টার পাল ফরেন ন্যাশনাল, ফরেনার, বলছে নট বিইং আ পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন। দেখ, দেখ, কেউ যদি ইন্ডিয়ার লোক হয়, সে ইন্ডিয়ান সিটিজেন ধরে নেওয়া হচ্ছে। যেমন দেখ, ইন্ডিয়ান সিটিজেন আর ফরেন সিটিজেন মানে বুঝতে পারছিস তো? কালকে তো বললাম ইন্ডিয়ান সিটিজেন কাকে বলে, যে ইন্ডিয়ান জন্মগ্রহণ করে তাকে ইন্ডিয়ান সিটিজেন বলে। আর ফরেন সিটিজেন যে ফরেনে জন্মগ্রহণ করবে। দেখ, যে ফরেন সিটিজেন সে কি হতে পারে? সে পিআইও হতে পারে। বুঝিস কি বলে? জানিস তো গল্পটা? বুঝতে পারছিস তো কি বললাম? দেখবি অনেকে দেখবি বাংলাদেশে জন্মগ্রহণ করেছে, বাংলাদেশে জন্মগ্রহণ করে এই দেশে চলে এসছে, তাই না? বাংলাদেশে জন্মগ্রহণ করে এই দেশে চলে এসছে, তাহলে কি বলবো? তাকে কি ইন্ডিয়ান সিটিজেন বলবো? ঠিক আছে, ইন্ডিয়ান সিটিজেন নয়, ও বললো বাংলাদেশি সিটিজেন, ঠিক আছে, তাকে তো তোর বাংলাদেশি সিটিজেন বলবে। তো এখানে কোশ্চেনে কি বলেছে? মিস্টার পাল একজন ফরেন ন্যাশনাল, তার মানে বাংলাদেশে জন্মগ্রহণ করেছে, তো বাংলাদেশি। তাহলে এই দেশে কি বলতে পারে? তার মানে তাহলে নট বিইং আ পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন, ও বলে দিয়েছে কি সে আবার পিআইও নয়। ভালো করে শোন, পিআইও নয়। পিআইও মানে কি? পার্সন অফ ইন্ডিয়ান। কালকে বলেছিলাম পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন কাকে বলে। ধর এমন একজন পার্সন, ধর ইউএসএ কালকে বলছিলাম ইউএসএ জন্মগ্রহণ করেছে, ঠিক আছে? এবার তার বাবা বা মা, বাবার বাবা, বাবার মা, মার বাবা, মার মা, কেউ এদের মধ্যে যে কেউ আনডিভাইডেড ইন্ডিয়া জন্মগ্রহণ করেছে, আনডিভাইডেড ইন্ডিয়া জন্মগ্রহণ, তাকে বলা হয় পিআইও। তাকে বলা হয় পিআইও, পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন। কি বললাম, বুঝতে পারলি তো? তাকে বলা হয় পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন। বলছে না, এই মিস্টার পাল এর মধ্যেও পড়ে না। না, বলছে ও ফরেন ন্যাশনাল কিন্তু পিআইও নয়। তার মানে কেন বললো জানিস? এই কথাটা কেন লিখেছে প্যাকেটে? ওই নিয়মটার জন্য। ওখানে একটা নিয়ম ছিল না, কালকে নিয়ম পড়ালাম, মনে পড়ছে তো? নতুন অ্যামেন্ডমেন্ট এসছে ফাইন্যান্স অ্যাক্ট 2020 যেটা বললাম, আইসি বা পিআইও যদি থাকে, আইসি বা পিআই এর জন্য একটা নিয়ম ছিল, ইন্ডিয়ান সিটিজেন বা পার্সন অফ ইন্ডিয়ান অরিজিনের জন্য। এই যে ভারত সরকার, যে আমাদের যে এখন নতুন যে ফাইন্যান্স মিনিস্টার এই নিয়মটা নিয়ে এসছে, আগে এই নিয়মটা ছিল না। আমাদের ফাইন্যান্স মিনিস্টার নির্মলা সীতারামন এই নিয়মটা নিয়ে চলে এসছে, ঠিক আছে? আগে এই নিয়মটা ছিল না। ভালো নিয়মটা, দেখ, দেখতে গেলে যে সত্যি খুব ভালো নিয়ম, খুব ভালো নিয়ম এটা। মানে ইন্ডিয়ান সিটিজেন বা পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন, ঠিক আছে? আগে কি ছিল? 60 দিন। আগে, এখন 60 দিনটাকে তুলে দিয়েছে এদের জন্য 60 দিন উধাও। এদের জন্য 60-এর জায়গায় করে দিয়েছে 120 দিন। এদের জন্য 60-এর জায়গায় করে দিয়েছে কত? 120 দিন। ঠিক আছে তো? তো যাই হোক, এত তো ওই নিয়ম জানার দরকার নেই এখানে। তার মানে এর জন্য কোন নিয়ম অ্যাপ্লিকেবল হবে? যদি প্রিভিয়াস ইয়ারে যদি 182 দিন থাকে তাহলে রেসিডেন্ট, যদি 182 দিন না থাকে তখন 60 দিন অ্যাপ্লাই হবে, ওর জন্য 60 অ্যাপ্লাই হবে, এইটা বলতে চেয়েছে। যদি এখানে ব্যাকেটে বলতো না যে ও পিআইও, তাহলে কিন্তু 160 দিন অ্যাপ্লাই হতো না। এই জিনিসগুলো না, ও তোকে পরীক্ষা হলে যখন কোশ্চেন করবে না, এই জিনিসগুলো ছোটখাটো জিনিস দেখে মিস্টেক করে দেবে এইগুলো। এইগুলো ভুল করিস না কখনো কখনো, এই জিনিসগুলো দেখতে হবে তোকে, ঠিক আছে তো? কেম টু ইন্ডিয়া ফর দ্য ফার্স্ট টাইম 17 এপ্রিল 2020 ভারতে এসছে। ডিউরিং দ্য ফিনান্সিয়াল ইয়ার 20-21, 21-22, 22-23, 23-24, 24-25। 24-25 ভারতে কত ছিল দেখতো?
বাহাত্তর 24-25 ভারতে কতদিন ছিল ওখানে দেখে নে। 72 20-21, 21-22, 22-23, 23-24, 24-25 সেই 24-25 ভারতে ছিল 72 দিন। 24-25 সালে ভারতবর্ষে ছিল কতদিন? 72 দিন। বাহাত্তর দিন ছিল ভারতে। তাহলে তোকে না কাউন্টিং করতে হবে এখানে। তাহলে 2019 অনার্স কি লিখবি? প্রথমে লিখবি আমাদের প্রিভিয়াস ইয়ার 24-25। লাইক প্রিভিয়াস ইয়ার 24-25 ভারতবর্ষে কতদিন ছিল? বললি কতদিন? 72 দিন। 24-25 ভারতবর্ষে কতদিন ছিল? 72 দিন। ঠিক আছে? তাহলে 24-25 ভারতে 72 দিন ছিল, তার মানে কি প্রথম বেসিক কন্ডিশন কি স্যাটিসফাই করেছে? না। সেকেন্ড বেসিক কন্ডিশন কি ছিল? 60 দিন থাকতে হবে। আছে। এটা থাকলে হবে না, এর পাশাপাশি আরো 4 বছর দেখতে হবে। কি? 23-24, 22-23, 21-22 আর 20-21। বল দেখি, তো একটা করে দেখ। 23-24 ভারতে কতদিন ছিল? 190 190 দিন। 22-23 ভারতে কতদিন ছিল? 21 21-22 ভারতে কতদিন ছিল? 75 আর 20-21 150 এই 4 বছর টোটাল কতদিন ছিল? কাউন্ট কর। কাউন্ট কর। সোজা অঙ্ক, অঙ্কগুলো সোজা না? অঙ্কগুলো কয়েকটা করলে তুই বুঝবি কত হেভি সোজা অঙ্কগুলো। বল, কাউন্ট কর। 30 436। তাহলে বল, ও কি রেসিডেন্ট কি রেসিডেন্ট নয়? ও কি রেসিডেন্ট কি রেসিডেন্ট নয়? রেসিডেন্ট হয়ে গেল রেসিডেন্ট। এবার বল, একদম এই যে এখন যে অঙ্ক আছে এরকম অঙ্ক একদম 11 আসে, একদম এরকম অঙ্ক 11 আসে। এবার বলতে হবে ও অর্ডিনারি কি অর্ডিনারি নয়। দেখ, অর্ডিনারি হতে গেলে তোকে ট্রিক্স বলে দিই। ম্যাক্সিমাম দেখা যায় না, তুই প্রথমে যখন রেসিডেন্ট হবে না, অর্ডিনারি রেসিডেন্ট কারা হয় জানিস? বেসিক্যালি বেসিক্যালি দেখা গেছে ইন্ডিয়ান সিটিজেন হতে হয়। ইন্ডিয়ান সিটিজেন না হলে না অর্ডিনারি সিটিজেন হওয়ার চান্সটা চাপ থাকে। হবে না বলছি না, চাপ থাকে। এবার দেখ, ও কি ইন্ডিয়ান রেসিডেন্ট? ও ফরেনার তো। ফরেনার মানে তো ওর এর আগে তো ভারতে আসেইনি। এর আগে তো ভারতে আসেইনি। তাহলে দেখ, এই 4 বছরের মধ্যে কি কোনো 2 বছর কি 365 আছে? না, না, নেই তো। টোটাল 730 দিনের বেশি হচ্ছে? না, নেই। তাহলে কি হবে? not a নট অর্ডিনারি রেসিডেন্ট। রেসিডেন্ট বাট নট অর্ডিনারি রেসিডেন্ট। রেসিডেন্ট বাট নট অর্ডিনারি রেসিডেন্ট। এই চ্যাপ্টার পরীক্ষায় 5 মার্কস চলে এসছে, খুব ভালো করে মানে পড়তেই হবে তোকে। রেসিডেন্ট বাট নট অর্ডিনারি রেসিডেন্ট লিখ। তাহলে আর কোনো অঙ্ক আছে যে করাবো বলে এই টপিকের উপর? ইনসিডেন্স অফ ট্যাক্সের থিওরিটা পড়াই। জি, তোর কবি যাই না, বলতে পারবো না। আজকে থিওরিটা পড়িয়ে দিই, পরের দিন অঙ্ক শেষ করে দেবো। শনিবার দিন এই চ্যাপ্টার শেষ। আর আমার হাতে টাইম নেই হাতে। কেন আমার হাতে টাইমের জন্য না, এই টাইমটার ঝামেলা করে তো ইউনিভার্সিটি, আমি কি করবো? একদম পুরো ডিরেক্টেড করে রাখা আছে। কবে এক্সাম হবে? মার্চ মাসে। মানে টাইম খুব শর্ট। আগের বার ওদের যত সময় পেয়েছিল তোদেরকে 2 মাস কম সময় পাবো। কি? কি বলছিস? পরের দিন কিন্তু কষ্টের নিউ চ্যাপ্টার স্টার্ট হবে, পড়তে আসবে কিন্তু সবাই, প্রত্যেককে বলে দিচ্ছি। পড়তে না আসলে কিন্তু ভিডিওটা বন্ধ করে দেবে। না, কালকে পড়ানি তো।
এখন তো আসতে টাইম বাড়বে, কোর্স সময় ধরো টাইম মানে এরকম কোর্স সময় টাইম ধরো না, সিলেবাসটা কি করবো বলে তো, বড় সিলেবাস কি করবো আমি, কি করতে পারি? এটা তোর কপি ট্যাক্স ছিল না তোর, তোর ট্যাক্স ছিল, তোকে ভালো করে করতে হবে ট্যাক্স, তোদের একটু নলেজ আছে, বুঝলি না, ওদের একটু নলেজ আছে ট্যাক্সে। এই আসতে, সুযোগ পেলে তো ভালোই বাসিস, হ্যাঁ আসতে। এদিক শোন, লাস্ট টপিকটা থিওরিটা পড়িয়ে দিই আজকে, থিওরিটা পড়িয়ে দিই। কালকে পড়িয়েছিলাম, কালকে রেসিডেন্স, আস্তে কথা বলিস না, কালকে রেসিডেন্স যে পড়ালাম ওই থিওরিটা যদি ভালো করে ক্লিয়ার থাকে না, মানে এই চ্যাপ্টারটা আমি বারবার বলছি, এই চ্যাপ্টারটা এমন কিছু চ্যাপ্টার না, অঙ্ক একদিন বা অল্প দু তিনটে অঙ্ক করলে তুই পরীক্ষা নামাতে পারবি, কিন্তু চ্যাপ্টারের থিওরি জানতে হবে তোকে, শুধু অঙ্ক করে কি থিওরি হবে না, তোর পরীক্ষার আগের দিন কি করে থিওরি তোকে পড়ে যেতে হবে, এমনও হতে পারে তোর পরীক্ষায় যেমন আগের বার দেখলাম জেনারেলে দিয়ে দিয়েছিল থিওরি, থিওরি দিয়ে দিয়েছিল এই চ্যাপ্টারের উপরে কোনো একটা টপিক থিওরি দিয়ে দিয়েছিল, থিওরি তোকে জানতে হবে, নলেজ রাখতে হবে, থিওরির নলেজ রাখা খুব জরুরি। আর এই চ্যাপ্টার কেন আমি আগে করে জানিস তো, এটা খুব জরুরি, যে কোনো চ্যাপ্টারের পরে যখন অঙ্কগুলো করবো না ট্যাক্সের, প্রথমেই দেখবি একটা লাইন লিখতে হবে, তোর কম্পিটিশন অফ ইনকাম ফ্রম স্যালারি, কমা দিয়ে লিখবো রেসিডেন্ট ইন্ডিভিজুয়াল, রেসিডেন্ট কথাটা আসবে না, ঠিক আছে, কেননা রেসিডেন্ট হলে একরকম নিয়ম, নন রেসিডেন্ট হলে আরেক রকম নিয়ম, তো জানতেই হবে রেসিডেন্ট নাকি নন রেসিডেন্ট। দেখ শোন না, বাদ দে এইসব, কি বলছে ইনসিডেন্স অফ ট্যাক্স পড়বে, এটা খুব জরুরি জিনিস, ইনসিডেন্স অফ ট্যাক্স। দেখ ইনসিডেন্স ট্যাক্স কি লিখেছে, এটা সেকশন 5 কি বলতে চাইছে, বলছে লাইবিলিটি টু পে ইনকাম ট্যাক্স, মানে গভর্নমেন্টকে আমি কত টাকা ইনকাম ট্যাক্স পে করবো, কালকে কি বললাম গভর্নমেন্টকে কত টাকা ট্যাক্স পে করবো কিসের উপর ডিপেন্ড করে, এটা ভুলে গেছিস, ভুলে গেছিস কি রে, কালকে বললাম গভর্নমেন্টকে কত টাকা ট্যাক্স পে করবো কিসের উপর ডিপেন্ড করে, ইনকামের উপর ডিপেন্ড করে। আরে তুই গভর্নমেন্টকে কত টাকা ট্যাক্স পে করবি কিসের উপর, এখন তুই বললি না স্যার আমি তো ইনকামই করিনি, গভর্নমেন্ট ট্যাক্স তাহলে তুই দিবি, গভর্নমেন্টকে তুই কত টাকা ট্যাক্স পে করবি কিসের উপর ডিপেন্ড করে, ইনকামের উপর। ইনকাম ক রকমের হয় দেখ, মনে রাখতে হবে না, ইনকাম দু রকমের, একটা ইন্ডিয়ান ইনকাম, একটা ফরেন ইনকাম, ঠিক আছে, তো ইন্ডিয়ান দেখ লিখেছি, তাহলে কি দেখতে পারলি, তাহলে স্যার এই তো বুঝতে পারলাম গভর্নমেন্টকে কত টাকা ট্যাক্স পে করবে এটা কিসের উপর ডিপেন্ড করে, এক ইনকামের ওপর আর একটা স্ট্যাটাসের ওপর, একটা ইনকাম আর একটা স্ট্যাটাস, একটা ইনকাম একটা স্ট্যাটাস, ইনকাম হলেই তো হবে না, এবার তোর স্ট্যাটাসটা কি, তুই কি রেসিডেন্ট নাকি নন রেসিডেন্ট, তুই অর্ডিনারি নাকি নট অর্ডিনারি, এক একজনের উপর এক এক রকম ট্যাক্স হয়, ঠিক আছে তো। আচ্ছা, ইনকাম দু রকমের হয় বললাম, ইন্ডিয়ান ইনকাম আর একটা ফরেন ইনকাম। এবার দেখ ট্রিক্স গুলো বলবো, শুনে নিবি। দেখ ইনসিডেন্স অফ ট্যাক্স, এই মতো বললাম না তোকে, ইনসিডেন্স অফ ট্যাক্স দুটো জিনিস উপর ডিপেন্ড করে, কি ইন্ডিয়ান ইনকাম নাকি ফরেন ইনকাম, ঠিক আছে তো, ইন্ডিয়ান ইনকাম নাকি ফরেন ইনকাম। এবার বলছি ইন্ডিয়ান ইনকাম, ইন্ডিয়ান ইনকাম কাকে বলে, ইনকাম যদি ইনকামটা যদি ভারতে যদি রিসিভড হয় তাকে ইন্ডিয়ান ইনকাম বলে। এই যে ধর আমি তো টিউশন পড়াচ্ছি, পরে গিয়ে যে টিউশন ফিসটা রিসিভ করছে, এটা কোথায় বসে রিসিভ করছে, ভারতে বসে রিসিভ করছে, এটাকে ইন্ডিয়ান ইনকাম বলে। আচ্ছা আমি যে টিউশনটা পড়াচ্ছি কোথায় বসে, মানে এই টাকাটা ইনকামটা এখনো কোথায় হলো, মানে টাকাটা অর্জন করছি কোথায়, আর্ন করছি কোথা থেকে, ইন্ডিয়া থেকে, তাকেও ইন্ডিয়ান ইনকাম বলে। আরো উদাহরণ বলতে আমি তোকে বলি, উদাহরণ দিই, কয়েকটা উদাহরণ দিই তাহলে বুঝতে পারবি। ধর আমি সিম্পল উদাহরণ দিই, আজকে ধর কারোর ধর লন্ডনে একটা বাড়ি তৈরি করা আছে, লন্ডনে বাড়ি তৈরি করা আছে, এবার বাড়িটা ভাড়া দিয়ে এখানে চলে এসে ভারতে থাকছে, তাহলে বল তো বাড়ি ভাড়াটা কোথায় জেনারেট হচ্ছে, মানে বাড়ি ভাড়াটা দিয়েছে কোথায়, মানে লন্ডনে, তাহলে ইনকামটা জেনারেট হয়েছে কোন দেশে, লন্ডনে জেনারেট হয়েছে, টাকাটা আসছে তোর ইন্ডিয়াতে, তাহলে বুঝতে পারলি রিসিভড হলো ভারতে আর ইনকাম জেনারেট হলো কোথায়, লন্ডনে। লন্ডনে কোনো একটা ব্যাংক আছে, সেই ব্যাংকে অ্যাকাউন্ট খুলেছিস, তাহলে ইনকাম, ব্যাংকে টাকা রাখলে ইন্টারেস্ট পাবি, ইনকামটা জেনারেট হচ্ছে কোন দেশে, লন্ডনে, রিসিভ হচ্ছে ভারতে, বুঝতে পারছিস তো, বুঝতে হবে কিন্তু কোশ্চেন পড়ে। তাই এখানে লিখেছি ইন্ডিয়ান ইনকাম কাকে বলে, ইন্ডিয়ান ইনকাম কাকে বলে, যদি ইনকামটা যদি রিসিভ ভারতে হয় তাকেও ইন্ডিয়ান ইনকাম, আর অ্যাক্রু যদি ভারতে হয় তাকেও ইন্ডিয়ান ইনকাম বলে। ইন্ডিয়ান ইনকাম কাকে বলে, রিসিভড অর অ্যাক্রুড দুটোর মধ্যে একটা ভারতে হলে তাকে ইন্ডিয়ান ইনকাম, কি বললেন বুঝতে পারলি, স্যার এরকম বললো রিসিভ ভারতে অ্যাক্রু বাইরে ইন্ডিয়ান ইনকাম, অ্যাক্রু ভারতে রিসিভ বাইরে ইন্ডিয়ান ইনকাম। ধর আজকে ধর আমার দেশে তোদের মধ্যে ধর কারোর বাবা ধর এদেশে চাকরি করলো সারা বছর ধরে, সারা জীবন চাকরি করলো, এখানে রিটায়ার করলো, দেখা গেল ফ্যামিলির অনেক লোক ওখানে থাকে, ইউএসএ তে শিফট হয়ে গেল, ইউএসএ ভালো করে বোঝ গল্পটা, ইউএস শিফট হয়ে গেল, তাহলে ওর পেনশনটা কিন্তু ইউএস এর ওর যে ব্যাংক আছে ওখানে পেনশনটা ঢুকে যাবে,
পেনশনটা রিটায়ার করলে পেনশন ওখানে ঢুকে যাবে। তাহলে ভাব পেনশনটা পাচ্ছে কোন দেশে, মানে আসছে কোন দেশে, ইউএসএ তে, কিন্তু ওই যে চাকরিটা করেছিল কোন দেশে, ইন্ডিয়াতে। তাহলে অ্যাক্রু কোন দেশে, অ্যাক্রু ইন্ডিয়া, রিসিভ করে। তাহলে তোকে বুঝতে হবে অ্যাক্রু বা রিসিভ দুটোর মধ্যে একটা যদি ভারতে হয় তাহলে ইন্ডিয়ান ইনকাম। স্যার দুটো ভারতে হলে তো কোনো সন্দেহই নেই। ঠিক আছে, বোঝা গেল কি বললাম? তাহলে আগে জানতে হবে কিন্তু কিছু নেই, ওটা রেসিডেন্সিয়াল স্ট্যাটাস তো অনেক নিয়ম মাথায় রাখতে হয়, মাথায় রাখতে হবে। এই যে এখন মুখে বললে এর মধ্যেই হয়ে যাবে, আর কিছু নেই। ফরেন ইনকাম কাকে বলে? ভাব তুই ইনকাম অ্যাক্রু করেছিস বিদেশে, রিসিভড করেছিস বিদেশে, তাকে ফরেন বলে। বুঝেছিস ফরেন ইনকাম কাকে বলে? ধর তোর লন্ডনে ধর কোনো একটা ব্যাংকে টাকা রেখেছিস, ইন্টারেস্ট পেলি, তাহলে ইনকাম জেনারেট হলো কোন দেশে, লন্ডনে, রিসিভড হলো ওই দেশে, এখন তাকে বলা হয় ফরেন ফরেন। থেকে কত লোক কগনিজেন্টে চাকরি করছে, ইউএসএ বা কানাডায় গিয়ে ইউএসএ চাকরি করছে, ইনকামটা অ্যাক্রু কোন দেশে হলো, ফরেন কারা ওখান দিয়ে ও তুললো, ওখানে ইউটিলাইজ করলো, তাই তো? তাহলে বুঝতে পারলি কি বললাম? তাহলে এখানে এটাই বলতে, তাহলে কিছু বুঝতে পারলি? তাহলে ইন্ডিয়ান ইনকাম হলে, ইন্ডিয়ান ইনকাম কে বলে, ফরেন ইনকাম কাকে বলে, কিছু আইডিয়া হলো। এবার বলছে ইন্ডিয়ান ইনকাম হলে সবাইকে ট্যাক্স দিতে হয়। কি বললাম? ইন্ডিয়ান ইনকাম হলে সবাইকে ট্যাক্স দিতে হয়, সবাইকে ট্যাক্স দিতে হবে। ঠিক আছে, সবাই মানে কাকে বলে? অর্ডিনারি রেসিডেন্টকেও ট্যাক্স দিতে হবে, নট অর্ডিনারিকেও ট্যাক্স দিতে হবে, নন রেসিডেন্টকেও ট্যাক্স দিতে হবে। ভাব কোনো একজন নন রেসিডেন্ট, ধর আমি বলছি আমার পাড়ায় একজন থাকে, ঠিক আছে, ও তো এই দেশে থাকে না, ও আসে হচ্ছে পুজো, এই আসে ডিসেম্বর মাসটা থাকবে, চলে যাবে। ডিসেম্বর মাসটাই আসে ঘুরতে এখানে, ওখানে প্রচুর ঠান্ডা থাকে কানাডায়, ও ডিসেম্বর মাসটা আসে চলে যাবে, ঠিক আছে, ও ডিসেম্বর মাসটাই থাকবে। তাহলে ওকে কিন্তু ও নন রেসিডেন্ট, কিন্তু ও কিন্তু নন রেসিডেন্ট, ও 30 দিন থাকছে, নন রেসিডেন্ট, কিন্তু ওকে কিন্তু ট্যাক্স দিতে হবে, ওকে ট্যাক্স দিতে হবে এদের ট্যাক্স দিতে হবে। কারণ কি বললাম, যদি কোনো রকমের কোনো ইন্ডিয়ান ইনকাম হয়, ইন্ডিয়ান ইনকাম হলে ওকে ট্যাক্স দিতে হবে। কি বললাম বুঝলি? কোনো রকমের কোনো ইন্ডিয়ান ইনকাম হলে ওকে ট্যাক্স দিতে হবে। কি বললাম বুঝলি? কোনো রকমের ধর আজকে ধর ওর এই ব্যাংকে, ধর এখানে ধর কোনো ব্যাংকে অ্যাকাউন্টে টাকা আছে, ইন্টারেস্ট পেলো, ও তো নন রেসিডেন্ট, ও বাইরে আছে, ইন্ডিয়ান গভর্নমেন্ট ট্যাক্স নেবে। বুঝতে পারলি কি বললাম? ইন্ডিয়ান ইনকাম হলেই ট্যাক্স নেবে, সে তুমি অর্ডিনারি হও, নট অর্ডিনারি হও বা নন রেসিডেন্ট হও, ট্যাক্স নেবে। কি বললাম, বোঝা গেল? আচ্ছা, ইন্ডিয়ান ইনকাম হলে। আর ফরেন ইনকাম হলে সবার জন্য ট্যাক্স নেয় না। ফরেন ইনকাম হলে কিন্তু সবার জন্য ট্যাক্স নেয় না। এবার দেখ এখানে কি একটা ছোট্ট একটা চার্ট দিয়ে দিয়েছি। তাহলে ইনকাম দেখ, আমি তো কি বললাম, এই দেখ এই চার্টটা ভালো করে দেখবি। ইনকাম অ্যাক্রু, যদি দেখ ইনকাম অ্যাক্রু যদি ভারতে হয় তাকে ইন্ডিয়ান ইনকাম বলে, রিসিভ যদি ভারতে হয় তাকেও ইন্ডিয়ান ইনকাম বলে। বুঝতে পারলে? তাহলে ইন্ডিয়ান ইনকাম কাকে বলে? অ্যাক্রু যদি ভারতে হয় তাকেও ইন্ডিয়ান ইনকাম, রিসিভ যদি ভারতে হয় তাকে ইন্ডিয়ান ইনকাম বলে। ঠিক আছে স্যার, দুটোর মধ্যে দুটোই ভারতে হলে ইন্ডিয়ান ইনকাম, দুটোর মধ্যে যদি একটা ভারতে হয় ইন্ডিয়ান ইনকাম। ইনকাম অ্যাক্রু ফরেনে হয়েছে, ফরেন ইনকাম। ঠিক আছে, অ্যাক্রু আর রিসিভ, ঠিক আছে, অ্যাক্রু আর রিসিভ দুটোই ফরেনে হয়েছে, তখন তাকে ফরেন ইনকাম বলে। লাস্ট চার্ট করে বলে দিচ্ছি, দেখ চার্টটা কি বলেছে, দেখ কি লিখেছে এখানে। ইনকাম ভালো করে পড়বি কিন্তু, চার্টটা মুখস্থ করার ব্যাপার নেই, তুই অলরেডি বলতে পারবি, না দেখেই বলতে পারবি। ইনকাম রিসিভড হয়েছে কোথায়? ইন ইন্ডিয়া। স্যার ইন ইন্ডিয়া মানে ইনকামটা ভারতে রিসিভড হয়েছে। ভারতে রিসিভড হতে কি ইনকাম বলে? ইন্ডিয়ান ইনকাম হলে সবাইকে ট্যাক্স দিতে হবে। সবাই মানে কি? অর্ডিনারি, নট অর্ডিনারি আর নন রেসিডেন্ট। অর্ডিনারি, নট অর্ডিনারি আর নন রেসিডেন্ট, সবাইকে ট্যাক্স দিতে মানে ইয়েস ইয়েস ইয়েস। আচ্ছা, ইনকাম আগেরটা বললাম রিসিভ, এবার বলছে ইনকাম অ্যাক্রু হয়েছে ভারতে, অ্যাক্রু ভারতে হয়েছে, অ্যাক্রু ভারতে হলে তাকে কি বলে? সবাইকে ট্যাক্স দিতে হবে, হ্যাঁ কি না? হয়ে গেল। এবার বলছে ইনকাম অ্যাক্রু আউটসাইড ইন্ডিয়া, ফরেন ইনকাম না না বলছি ফরেন, না আমি পুরোটা বলিনি, শোন। অ্যাক্রু ভারতের বাইরে, রিসিভড ভারতের বাইরে, দুটোই ভারতের বাইরে, তাকে ফরেন ইনকাম হয়। এইবার ফরেন ইনকাম হলে যদি বিজনেস হয়, বিজনেস বা প্রফেশন, দেখতে হবে সেই বিজনেসটা কোন দেশ থেকে কন্ট্রোল করা হচ্ছে। স্যার বিজনেসটা ভারত থেকে কন্ট্রোল করা হচ্ছে, বিজনেস ভারত থেকে কন্ট্রোল করা হচ্ছে। বিজনেস যদি ভারত থেকে কন্ট্রোল করা হয় তাহলে শুধুমাত্র অর্ডিনারিকে ট্যাক্স দিতে হবে আর নট অর্ডিনারিকে ট্যাক্স দিতে হবে। ভালো করে শুনবি, বিজনেস যদি ভারত থেকে কন্ট্রোল করা হয় তাহলে কাকে কাকে ট্যাক্স দিতে হবে? অর্ডিনারি, নট অর্ডিনারি, নন রেসিডেন্টকে ট্যাক্স দেওয়ার দরকার নেই। ঠিক আছে, আচ্ছা, ইনকামটা ভারত থেকে কন্ট্রোল হচ্ছে না, বিদেশ থেকেই কন্ট্রোল হচ্ছে।
বিদেশ থেকে কন্ট্রোল হচ্ছে, সেক্ষেত্রে কাকে ট্যাক্স দিতে হবে? শুধুমাত্র অর্ডিনারিকে। সেক্ষেত্রে শুধুমাত্র অর্ডিনারিকে। তাহলে কি গল্প বুঝতে পারলাম? ধর তুই কোনো একটা বিজনেস করছিস। কোথায় স্যার বিজনেস করছি? ধর তুই তুই ইংল্যান্ডে কোনো একটা বিজনেস করছিস। ইংল্যান্ডে কোনো একটা বিজনেস তৈরি করেছিস এবং বিজনেস কন্ট্রোল করছে পুরো ভারত থেকে। তাহলে সেক্ষেত্রে অর্ডিনারিকেও ট্যাক্স দিতে হবে, নট অর্ডিনারিকেও ট্যাক্স দিতে হবে। বিজনেস করছিস তুই কোথায়? ওর দেশ পাকিস্তানে। পাকিস্তানে বিজনেস, করাচিতে বিজনেস করছিস। করাচিতে বিজনেস করছিস আর বিজনেসটা কন্ট্রোল হচ্ছে ফরেন থেকে, করাচি না, করাচি ছাড়া অন্য কোনো দেশ আছে, অন্য কোনো দেশ লন্ডন থেকে কন্ট্রোল করছে। তাহলে বিজনেসও করছিস ফরেনে, কন্ট্রোলও করছিস ফরেন থেকে। তাহলে সেক্ষেত্রে শুধুমাত্র অর্ডিনারি রেসিডেন্টকে ট্যাক্স দিতে হবে। সেক্ষেত্রে কাকে ট্যাক্স দিতে হবে? অর্ডিনারি রেসিডেন্টকে ট্যাক্স দিতে হবে। আচ্ছা, এবারে আর কিছু নেই। এখানে কি বলছে? ইনকাম অ্যাক্রু আউটসাইড ইন্ডিয়া, রিসিভড হচ্ছে আউটসাইড, দুটোই ভারতের বাইরে হয়েছে। ফরেন ইনকাম, এরকম কোনো ইনকাম যে কিছুক্ষণ আগে বলে ইন্টারেস্ট হোক, স্যালারি হোক, রেন্ট হোক, তাই তো? শোন না, তাহলে এমন কোনো ইনকাম যদি ফরেন ইনকাম হয়, সেটা ইন্টারেস্ট ইনকাম হতে পারে, স্যালারি ইনকাম হতে পারে, রেন্ট ইনকাম হতে পারে, সেক্ষেত্রে কাকে ট্যাক্স দিতে হবে? শুধুমাত্র অর্ডিনারিকে ট্যাক্স, অর্ডিনারি। আচ্ছা, এবার যে ইনকাম অ্যাক্রু অর রিসিভ আউটসাইড ইন্ডিয়া বলছে ইন এনি ইয়ার প্রিসিডিং দ্য প্রিভিয়াস ইয়ার লেটার রেমিটেড টু ইন্ডিয়া ইন কারেন্ট। ওই যে মানে কি হয়েছে বলতো? কোনো একটা ইনকাম অ্যাক্রু এবং রিসিভ কোথায় হয়েছে? অ্যাক্রু বা রিসিভ ভারতের বাইরে হয়েছে, ঠিক আছে? যে কোনো প্রিসিডিং এই প্রিভিয়াস ইয়ার না, 24 বছর আগে কোনো, ধর ধর আজকে ধর তুই বা তোর ফ্যামিলি ধর কেউ ধর বিদেশে থাকে, ওখানে চাকরি বাকরি করেছে, ওখানে ইনকাম করে 24-25 তো এই বছর, 23-24 22-23 ইনকাম করেছে, পরে ওই টাকাটা ভারতে পাঠিয়েছে, ওই টাকাটা, তাহলে কাউকেই ট্যাক্স দিতে হবে না। এই যে লিখেছে, দেখ ছোট্ট করে সামারিটা দেখে নে। বলছে ইন্ডিয়ান ইনকাম ইজ ট্যাক্সেবল ফর অল পার্সন। ইন্ডিয়ান ইনকাম হলে সবাইকে ট্যাক্স দিতে হবে। ইন্ডিয়ান ইনকাম হলে সবাইকে ট্যাক্স দিতে হবে। রেসিডেন্সিয়াল স্ট্যাটাস এখানে হচ্ছে ইরেলিভেন্ট, কোনো ম্যাটার করে না। গ্লোবাল ইনকাম ট্যাক্সেবল শুধুমাত্র অর্ডিনারি রেসিডেন্টকে, গ্লোবাল ইনকাম হলে। ফরেন ইনকাম হলে নট ট্যাক্সেবল, ঠিক আছে, নন রেসিডেন্ট, ঠিক আছে, বাট কিছু কেসে ট্যাক্সেবল, নট অর্ডিনারি রেসিডেন্ট। এখানে রিসিভড হচ্ছে ইম্পর্টেন্ট, রেমিটেন্স ডাজ নট ম্যাটার। ইন রিসিভড অফ ইনকামটা ইম্পর্টেন্ট, রেমিটেন্সটা কোনো ম্যাটার করে না এখানে। রিসিভ কোথায় হয়েছে এটা মাথায় রাখতে হবে। ইট অ্যান ইনকাম ইজ ট্যাক্স অ্যাক্রুয়াল বেসিস, দাস ইট ইজ নট ট্যাক্স এগেন রিসিভ বেসিস। যদি অ্যাক্রুয়াল বেসে ট্যাক্সেবল হয় তাহলে রিসিভ বেসে হবে না। ইনকাম শুড রিলেট প্রিভিয়াস ইয়ারের ইনকাম নিতে হবে। আর কি এগ্রিকালচার ইনকাম রিলেটেড কিছু থাকলে, আমরা আগের দিন বলছিলাম এগ্রিকালচার ইনকাম মানে জানিস তো কাকে বলে? চাষবাস। কৃষি আয়। সেই কৃষি কাজটা যদি ভারতবর্ষের মাটিতে হয়, ভারতবর্ষের মাটিতে যদি হয়, তাহলে গভর্নমেন্ট ট্যাক্স নেবে না। কালকে বলেছিলাম, আগের দিন বলেছিলাম। কৃষিকাজ যদি ভারতবর্ষের মাটিতে হচ্ছে না, তুই তুই পাকিস্তানে গিয়ে কৃষিকাজ করছিস, তাই তো, তুই বাংলাদেশে গিয়ে কৃষিকাজ করছিস, তাহলে কোন দেশের উন্নতি হলো? সেই দেশের উন্নতি হলো। ইন্ডিয়ান গভর্নমেন্ট ট্যাক্স নিয়ে নেবে। তো বলছে ল্যান্ড যদি ভারতবর্ষের বাইরে হয়, ঠিক আছে, তাহলে ট্যাক্সেবল, ঠিক আছে তো। গিফট, মানে ল্যান্ড মানে বাইরের তুই চাষ করছে। তুই অত বাদ দে পাতি কথা। তুই বাংলাদেশে গেছিস, গিয়ে বললি আমি এখানে ধান চাষ করবো, ধান চাষ করলি, ফলালি, ইনকাম হলো, তো বাংলাদেশের গভর্নমেন্টের উন্নতি হলো। যে ইন্ডিয়াতে তাই ট্যাক্সেবল। মানে এই ব্যাপারটা ধর, তুই তো এই দেশের লোক, তুই চলে গেলি বাংলাদেশে কি চাষবাস করলি, এখানে জমি টমি দিল না তোকে, বাংলাদেশে গিয়ে চাষবাস করলি, ব্যাস, তো ইনকাম তো হলো। গল্পটা বুঝতে পেরেছিস? গিফটের ব্যাপারটা, গিফট হলো গভর্নমেন্ট ট্যাক্স নেবে। গিফটের ক্ষেত্রেও গভর্নমেন্ট ট্যাক্স নেয়। গিফট যদি তুই রিলেটিভের থেকে গিফট পাস, রিলেটিভ মানে আত্মীয়, আত্মীয়র থেকে গিফট পেলে কোনো ট্যাক্স নেবে না। কিন্তু যদি আত্মীয় না হয়, কোনো আত্মীয় ছাড়া অন্য কারো থেকে গিফট পেলে, যদি তুই ম্যারেজ পারপাসে গিফট পাস, ট্যাক্সেবল, ট্যাক্স ফ্রি, ট্যাক্স নেবে না। ম্যারেজ পারপাসে গিফট পেলে ট্যাক্স নেই না। কিন্তু আদার অকেশনে গিফট পেলে, অন্যান্য কোনো অকেশনে গিফট পেলে, ম্যারেজ ছাড়া, ধর বার্থডেতে গিফট পেলো কেউ, বার্থডেতে গিফট পেলো, হয় না তোর, দেখবি কি হয়, বয়ফ্রেন্ড তার গার্লফ্রেন্ডকে গিফট করছে, একটা আইফোন গিফট করে দিল, আইফোন 17 ম্যাক্স প্রো গিফট করে দিল, বুঝতে পারলি তো? ওর দাম কত? 2 লাখ টাকা দাম। আইফোন গিফট করে দিল, বয়ফ্রেন্ড তার গার্লফ্রেন্ডের বার্থডেতে আইফোন গিফট করে দিল, ঠিক আছে তো? তো ধর এরকম গিফট করে দিল, তাহলে কি হবে? সেক্ষেত্রে বলছে গভর্নমেন্ট ট্যাক্সেবল, ট্যাক্স নেবো।
ট্যাক্স নেবো। বলছে সেটা যদি ক্যাশে হোক বা কাইন্ড মোবাইল ফোন কাইন্ড, ক্যাশও হতে পারে। এখন বললো যে কিছুদিন আগে দেখছিলাম একজন দেখলাম স্ট্যাটাস দিয়েছে, ম্যাকবুক দিয়েছে। ওর বয়ফ্রেন্ড ওকে একটা ম্যাকবুক গিফট করেছে। ম্যাকবুকের দাম কত? 1.5 লাখ 2 লাখ টাকা, 1.5 লাখ টাকা দাম আছে। ঠিক আছে? ম্যাকবুক গিফট করেছে। তো ট্যাক্সেবল, ট্যাক্সেবল। ঠিক আছে? ট্যাক্স নেবে। তাহলে ক্যাশে হোক বা কাইন্ডে হোক, যদি 50,000 টাকার বেশি হয় তখনই ট্যাক্সেবল। ঠিক আছে? তো চ পরের ক্লাসে স্যাটারডে এটার উপর অঙ্ক করে দিয়ে এই চ্যাপ্টারটা কমপ্লিট করে দেবো। ঠিক আছে?